হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর ক্যালকুলাস পোর্শন থেকে ডেরিভেটিভ চ্যাপ্টারটি কন্টিনিউ করছি এবং সেখানকার বেশ কিছু লেকচার আমাদের আপলোড করা হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত সেটি দেখোনি অবশ্যই দেখে নাও, কারণ পরপর ভিডিও না দেখলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো ডেরিভেটিভের মধ্যে আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব মূলত সেটা আমরা হেডিংটা দেখতেই পাচ্ছি যে অবকলনযোগ্য অপেক্ষক সমূহের যোগফল বা বিয়োগফলের অন্তর্গলজ, অর্থাৎ ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বার করব আমরা কার, না সাম অর প্রোডাক্ট অর ডিফারেন্সেস অফ ডিফারেন্সিয়েবল ফাংশনস। ঠিক আছে, যাদের অবকলন করা যায় এরকম টাইপের ফাংশনের যোগফল বিয়োগফলের আমরা অন্তর্গলজ করব। অর্থাৎ যদি আমাদের একাধিক অন্তর্কলনযোগ্য বা অবকলনযোগ্য অপেক্ষক দেওয়া থাকে, সামথিং এফ এক্স আর জি এক্স দেওয়া রয়েছে, তো তাদের যদি যোগফলের ডিফারেন্সিয়েশন করা হয়, অর্থাৎ ডিডিএক্স অফ এফ এক্স প্লাস জি এক্স যদি আমরা করি, তাহলে বলছে সেটা ভেঙে ভেঙে ডিফারেন্সিয়েশন করলেও একই হবে, অর্থাৎ ডিএফ ডিএক্স প্লাস ডিজি ডিএক্স যদি কেউ করে তাতেও সেম বেরোবে। ঠিক আছে, তাতেও সেম বেরোবে। কিংবা যদি এখানে মাইনাসও থাকে তাতেও একই ঘটনা ঘটবে। মাইনাস থাকলে মাইনাস লিখবো, প্লাস থাকলে প্লাস লিখবো। যেমন ধর, একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এর আগে আমরা একটা ফর্মুলা পড়েছি যে এক্স টু দি পাওয়ার এন দিয়ে আমি বলছি, এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা পড়া হয়েছে যে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ফর্মুলা ডেরিভেশন থেকে শুরু করে যাবতীয় যা যা অঙ্ক রয়েছে সমস্তটা করানো হয়েছে একটা আগের ভিডিওতে, তো সেই ভিডিওটা অবশ্যই আমাদের দেখে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স, এটার ডেরিভেটিভ কত হবে বলছে এখানে, ডিডি এক্স অফ, ভেঙে ভেঙে ডেরিভেটিভ করে যোগ করলেই হয়ে যাবে। তার জন্য আর খুব বেশি খাটনি করতে হবে না। ঠিক আছে, এই একটা ফাংশন, এটাই হচ্ছে আমাদের কাছে তাহলে এখানে এফ, এবং এটাই হচ্ছে আমাদের কাছে জি। তাহলে এই দুটো ফাংশনের ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ করে তারপর যদি সাম করে দেওয়া হয় তাহলেই আমরা ডেরিভেটিভ পেয়ে যাব। ঠিক আছে, যখন যোগ আকারে থাকবে তখন কি করব, ভেঙে ভেঙে ডেরিভেটিভ করে যোগ করে দেবো। এবং সেটা দুটো ফাংশনের ক্ষেত্রে হবে তাই নয়, সেটা মোর দ্যান টু ফাংশনের ক্ষেত্রে কিংবা ইনফাইনাইটলি মেনি ফাংশনের ক্ষেত্রেও কাজটা আমরা করবো, সেই অঙ্কগুলোও করা হবে ইনফাইনাইট সিরিজের জন্য। সেটা আমরা দেখবো যে না শুধুমাত্র কোনো ফাইনাইট নাম্বার বা সসীম সংখ্যক ফাংশনের উপর এটা প্রযোজ্য নয়, ইনফ্যাক্ট অসীম সংখ্যক ফাইনাইট মানে ফাংশনের উপরও এটা প্রযোজ্য। অর্থাৎ আমরা যদি জেনারেলাইজড করি পুরো ইয়েটাকে, তাহলে কি পাবো না ডিডিএক্স অফ, যদি ওয়াই ইকুয়ালস টু আমাকে দেওয়া থাকে এফ ওয়ান এক্স, বা এ আরো আমি সহজ করে মানে আরো জেনারেলাইজ করে দিচ্ছি, সেটা হচ্ছে এ ওয়ান এফ ওয়ান এক্স প্লাস এ টু ইন্টু এফ টু এক্স প্লাস ডট 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 এ এন ইন্টু এফ এন এক্স, যেখানে এ ওয়ান এ টু এ থ্রি কি, যেখানে এ ওয়ান এ টু ডট ডট এ এন এরা হচ্ছে কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, মানে কোনো সংখ্যা হতে পারে, 2 হতে পারে, -10 হতে পারে, যা খুশি। এবং এফ ওয়ান এফ টু এফ এন এরা কিন্তু ফাংশন গুলো যাদের ডিফারেন্সিয়েশন আমরা করবো, অর্থাৎ ডিফারেন্সিয়েবল ফাংশন। আর ডিফারেন্সিয়েবল ফাংশনস, ওকে। তাহলে দেয়ার ফোর, তাহলে আমাদের ডিওয়াই ডিএক্সটা তাহলে কত হবে, ডিওয়াই ডিএক্স মানে ওয়াই মানে কত, এই পুরো কোয়ান্টিটিটা, অর্থাৎ এ ওয়ান এফ ওয়ান এক্স প্লাস এ টু এফ টু এক্স, তাই তো, এ ওয়ান এফ ওয়ান এক্স প্লাস এ টু এফ টু এক্স, এরকম করতে করতে এ এন এফ এন এক্স পর্যন্ত হচ্ছে। এবং এটা আমরা মাইনাসেও লিখতে পারি। ঠিক আছে, তার মানে এ টু এফ টু এক্স প্লাস ডট 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 এন এফ এন এক্স
এবার কোয়েশ্চেনে যদি এগুলোতে মাইনাস থাকে তাহলে মাইনাস হবে, যা খুশি মাইনাস প্লাস মিলিয়েও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এবার আমাদের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেঙে যাবে, অর্থাৎ ডিডিএক্স অফ a1 f1x প্লাস ডিডিএক্স অফ a2 f2x, মানে ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভের সামের সঙ্গে কিন্তু সমান হচ্ছে, প্লাস ডিডিএক্স অফ an fnx ওকে। এখন a1 a2 an যেহেতু এরা কনস্ট্যান্ট, a1 a2 an যেহেতু এরা কনস্ট্যান্ট, তাহলে সেটা কি হবে, ডেরিভেটিভের আগে চলে যাবে। কারণ ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট যদি গুণ অবস্থায় থাকে তখন তার কোনো এফেক্ট পড়বে না, সেটা ডাইরেক্ট আগে চলে যাবে। অর্থাৎ আমরা জানি যে ডিডিএক্স অফ কোনো কনস্ট্যান্ট ইনটু ফাংশন যদি থাকে তাহলে সেটা জাস্ট সি ইন্টু ডিডিএক্স অফ এফ হয়ে যাবে, এবং হুইচ ইজ নাথিং বাট এই এফ এর ডেরিভেটিভটাকে আমরা এফ ড্যাশ এক্স আকারে নোটেশন দিয়ে থাকি। তার মানে সেটাই আমাদের কাছে হয়ে যাবে, কনস্ট্যান্ট আগে চলে গেলে a1 ইন্টু ডিডি এক্স অফ f1x প্লাস a2 ইন্টু ডিডি এক্স অফ f2x প্লাস ডট 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 an ইন্টু ডিডি এক্স অফ fnx। ঠিক আছে, কেন আমরা a1 a2 কে নিলাম, কারণ এটা ফর্মুলা আমাদের রয়েছে। তাহলে এবার f1x এর ডেরিভেটিভটাকে আমরা কি আকারে লিখতে পারি শর্ট ফর্মে, তাহলে সেটাকে আমরা শর্টে বলতে পারি যে a1 f1 ড্যাশ এক্স, ডেরিভেটিভটাকে ড্যাশ দিয়ে লেখা হয়, a2 f2 ড্যাশ এক্স প্লাস ডট 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 an fn ড্যাশ এক্স। বোঝা গেল, এই ওয়াইটাই যদি আমাদের কাছে fx হয় এবং সেটাকেই যদি আমরা তাহলে ডেরিভেটিভ করা মানে f ড্যাশ এক্স বলা, তাহলে সেই f ড্যাশ এক্সটাই অ্যাকচুয়ালি এখানে কি দাঁড়ালো, a1 f1 ড্যাশ এক্স প্লাস a2 f2 ড্যাশ এক্স প্লাস an fn ড্যাশ এক্স, এরকম একটা চলে আসছে পোর্শন। বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এটা থিওরিটিক্যালি মনে হচ্ছে কি না কি ব্যাপার, কিন্তু আলটিমেটলি অঙ্ক করার ক্ষেত্রে জাস্ট এটা ডাইরেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। কিভাবে অ্যাপ্লাই হচ্ছে দেখ, তাহলে সহজভাবে যদি আমরা ফর্মুলাটা বলি, তার মানে যদি সাম আকারে থাকে কোনো ফাংশন, অর্থাৎ ai fi x i ইকুয়াস টু ধর 1 থেকে আপ টু n, তাহলে তারপর যদি তার ডেরিভেটিভ করা হয়, সাম করে ডেরিভেটিভ করলে যা হবে, ডেরিভেটিভ করে সাম করলে, ডেরিভেটিভ করে সাম করলে তাই হবে। সামের ডেরিভেটিভ যা, ডেরিভেটিভের সাম তাই। ঠিক আছে, হায়ার নোটেশন সম্পর্কে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা আপডেট থাকবো, কারণ জয়েন্ট এন্ট্রান্সের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের কিন্তু বোর্ডেই শেষ কথা নয়, জয়েন্ট এন্ট্রান্সের প্রবলেম সলভ করার ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের নোটেশন ইউজ করবে, সেগুলো সম্পর্কে আমরা হ্যাবিচুয়েট না থাকলে কিন্তু সেগুলো ধরতেই পারবো না, অথচ আমাদের জানা অঙ্ক আমরা ভেঙে দিলে করতে পারছি, অথচ নোটেশন ইউজ করে করতে দিলে তখন আমরা সেই একই জিনিসকে আমরা মানে করতে পারছি না বা বুঝতে পারছি না কি বলতে চাইছে, সেটা কিন্তু চলবে না। এবং তার জন্য অবশ্যই ক্লাসগুলোকে নিয়মিত ফলো করতে থাকতে হবে, কারণ সেখানে কিন্তু আমি প্রতিনিয়ত প্রতিটা স্টেপে প্রতিটা মুহূর্তে আমি বিভিন্ন রকম কনসেপ্ট, বিভিন্ন রকম সিম্বল, বিভিন্ন রকম যা যা দরকার কম্পিটিটিভ এক্সামের জন্য সেগুলো কিন্তু চর্চা করতে থাকবো। ঠিক আছে, আর তাছাড়া জয়েন্টের ক্লাস তো আমরা করবোই সেগুলো, কিন্তু শুধুমাত্র বোর্ডের কোয়েশ্চেনকে বোর্ডের মতো ট্রিট করবো, জয়েন্টের কোয়েশ্চেনকে জয়েন্টের মতো ট্রিট করবো, এমন কোনো ব্যাপার নেই। কারণ এই সেমিস্টার গুলোতে সমস্তটাই এমসিকিউ, এই সমস্তটাকেই আমরা সেম ভাবে ট্রিট করতে পারবো। ঠিক আছে, তো যাই হোক, এবার একটা উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করি, তারপর আমি ডাইরেক্ট প্রবলেমে চলে আসবো। ঠিক আছে, এর আগে আমরা দেখেছি যে ডিডিএক্স অফ যদি এখন এক্স স্কোয়ার থাকে তার ডেরিভেটিভ কত, 2x। ডিডিএক্স অফ যদি সাইন এক্স থাকে তার ডেরিভেটিভ কত, কজ এক্স। ডিডিএক্স অফ যদি লগ এক্স থাকে তার ডেরিভেটিভ কত, 1/x। ডিডিএক্স অফ
যদি ই টু দি পাওয়ার এক্স থাকে তার ডেরিভেটিভ কত ই টু দি পাওয়ার এক্স হয়, কোনো চেঞ্জ হয় না, তাই তো? কিংবা ডিডি এক্স অফ, যদি এখন 1/x থাকে তাহলে কত হবে, -1/x², তাই তো? এই এক্স জাতীয় ডেরিভেটিভ গুলো আমাদের করা হয়ে গেছে আগে। তো এখন এই ফর্মুলাগুলোকে যদি এখন সাম আকারে দিয়ে দেয় যে একটা ফাংশন ইন্ডিভিজুয়ালি আমরা করতে পারবো, অথচ ওয়াই ইকুয়ালস টু বললো x² প্লাস সাইন এক্স মাইনাস লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স -1/x, এটা ডেরিভেটিভ দেখে কি আমরা ভয় পেয়ে যাবো? একদমই আজকের পর আর ভয় পাবো না। কি করতে হবে, কিছু ফাংশনের সাম আকারে রয়েছে, তাহলে ইন্ডিভিজুয়ালি ভেঙে যাবে। ডিডি এক্স অফ সাইন এক্স, তার মাইনাসটা মাইনাসের মতো থাকবে, ডিডি এক্স অফ লগ ডিডি এক্স অফ লগ এক্স ডিডি এক্স অফ লগ এক্স প্লাস ডিডি এক্স অফ, আমি কি বলেছি, সাইন যা থাকবে সেটাই বসে যাবে, সাইন নিয়ে কিন্তু চিন্তা করলে হবে না। যেমন এখানে মাইনাস আছে মাইনাসই বসে গেল, যখন এখানে মাইনাস আছে মাইনাসই বসে গেল, এখানে প্লাস ছিল প্লাসই বসে গেল, এখানে প্লাস ছিল প্লাসই বসে গেল। ঠিক আছে, ইনফ্যাক্ট যদি কোনো কম সংখ্যায় থাকে, ধর কোনো এখানে সংখ্যা রয়েছে, এখানে 2 রয়েছে, তাহলে সেই 2টাও কিন্তু বাইরে থেকে যাবে। ধর এখানে 4 রয়েছে, এখানে 5 রয়েছে, তো সেই 5টা কিন্তু বাইরে থেকে যাবে। ঠিক আছে, কিংবা ধর এখানে কোনো হাফ রয়েছে, সেই হাফ কিন্তু বাইরে থেকে যাবে। ঠিক আছে, ব্যাস এবার এগুলো ফর্মুলাগুলো বসিয়ে দিয়ে উপর থেকে তাহলেই তো হয়ে গেল। তাহলে x² ডেরিভেটিভ কত, এই যে 2x sin x প্লাস 2 রয়েছে, এটুকুনি পোর্শন যা আছে থাকবে। sin x এর ডেরিভেটিভ কত, cos x মাইনাস হাফ যা রয়েছে তাই থাকবে, সংখ্যা এবং সাইন যা থাকবে সেটা বসে যাবে। দেন ফাংশনটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1/x, তারপর সংখ্যা এবং 5 বসে থেকে যাবে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স মাইনাস, মাইনাসটা থেকে গেল, আর 1/x এর ডেরিভেটিভ কত, আগের দিন বারবার করে বলেছি, এক্স টু দি পাওয়ার এন যদি নিচে থাকে তখন তার ডেরিভেটিভ করলে হয়ে যাবে, মাইনাস বসবে, পাওয়ারটা উপরে থাকবে এবং নিচের পাওয়ারটা এক ঘর বেড়ে যাবে। ঠিক আছে, অবভিয়াসলি এনটা পজিটিভ পাওয়ার থাকবে, তাহলে মাইনাস ওয়ানটা, এই যে এক্স এর পরে কিছু নেই মানে কত, ওয়ান আছে, ওয়ানটা উপরে থেকে যাবে, আর এক্স এর ডেরিভেটিভের নিচে 1+1 মানে 2 চলে আসবে, অর্থাৎ x² চলে আসবে। এগুলো নিয়ে আগে ক্লাসে আলোচনা করা হয়েছে, আগের ক্লাসগুলো অবশ্যই দেখতে হবে। তাহলে কত হচ্ছে 2x প্লাস 2 cos x মাইনাস 1/2x প্লাস 5 ই টু দি পাওয়ার x, আর এখানে মাইনাসে মাইনাসে গুণ করে কত হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। ব্যাস হয়ে গেল ডেরিভেটিভ। কিন্তু আজকের ক্লাসে আমি এখানে অবশ্যই সাইন কজ লগ সব নিয়েছি, কিন্তু আজকের ক্লাসে আমরা মূলত যে ধরনের ফাংশনগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে x² 1/x, অর্থাৎ x টু দি পাওয়ার n জাতীয় পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক সংক্রান্ত যে ফাংশনগুলো সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো মূলত। ঠিক আছে, এবং সেগুলোতেই এত অঙ্ক রয়েছে, সেগুলো করতে করতেই ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, অনেক বড় ক্লাস হতে চলেছে, খুব মন দিয়ে দেখতে হবে প্রত্যেকটা জিনিস, এবং সেইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক ডাইরেক্ট প্রবলেম দিয়ে। আচ্ছা, এই টপিকের উপর ক্লাস 11 এসএনদের বই থেকে আমরা যে প্রবলেম গুলো নিয়েছি তার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেখানে বলেছে fx ইকুয়ালস টু এক্স প্লাস 1/x, যেখানে এক্সটা নট ইকুয়ালস টু 0। অবভিয়াসলি এক্সটা নট ইকুয়াল টু 0 হতে হবে, না হয়তো 1/xটা লিখতে পারতো না তারা, তো নিচে 0 চলে আসতো, নিচে 0 চলে আসতো মানে কিন্তু সেটা কিন্তু ডিফাইন্ড হতো না আর ফাংশনটা। তো সেক্ষেত্রে আমাদের fx ইকুয়ালস টু কি দিয়েছে, fx ইকুয়ালস টু দিয়েছে এক্স প্লাস 1/x। তাহলে এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অন্তর্কলজ কত হবে বা ডেরিভেটিভ কত হবে। তো আমরা এখানে কি করব, এফ ড্যাশ এক্স বার করব, এফ ড্যাশ এক্স। ঠিক আছে, এটা যদি ওয়াই আমরা বলি তাহলে এফ ড্যাশ এক্সটাই হচ্ছে আমাদের কাছে সেই ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এটা না লিখলেও চলতো, কিন্তু তাও আমি বলছি জাস্ট এফ ড্যাশ এক্সটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। তো ডেরিভেটিভ করলে আমাদের কি হবে, আমরা একটু আগে যেটা শিখলাম যে বিভিন্ন ফাংশনের যদি সাম আকারে ফাংশনটা থাকে, মানে এফ এক্স ইকুয়ালস টু, যদি f1x প্লাস f2x প্লাস ডট 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 fnx থাকে, তাহলে সেখান থেকে আমরা কি বুঝতে পারছি, এফ ড্যাশ এক্স করলে কি হবে, অর্থাৎ এফ এর ডেরিভেটিভ করলে কি হবে, এটাকে যদি ওয়াই বলি তার মানে এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, অর্থাৎ এফ ড্যাশ এক্স, এবং সেটা করলে কি পাবো না, f1 ড্যাশ এক্স মানে f1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, দেন f2 ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স,
প্লাস ডট ডট এফ এন ড্যাশ এক্স। তার মানে সামের ডেরিভেটিভ আর ডেরিভেটিভের সাম ব্যাপারটা কিন্তু সেম। ঠিক আছে, সেম অ্যান্সার আমরা পাবো। তাহলে সেই কনসেপ্ট যদি এখানে অ্যাপ্লাই করা হয় আবার, তাহলে কি পাচ্ছি, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স, সেটা হচ্ছে এটার ডেরিভেটিভ আর ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভের সাম। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এক্স এর ডেরিভেটিভ কত, প্রথম অঙ্কটা আমি ভেঙে ভেঙে লিখি তোদের সুবিধার্থে, প্লাস ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স, তাই তো। এক্স এর ডেরিভেটিভ কত, ওয়ান, ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কত, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এগুলো আমি আগের ক্লাসেই আলোচনা করেছি যে ডাইরেক্ট অ্যান্সার কি করে বলবি, যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন জাতীয় যদি কিছু থাকে তাহলে তোরা কি করবি, জাস্ট ডেরিভেটিভের সময় সেটা মাইনাস করবি, মাইনাস করে উপরে এনটা লিখে দিবি আর নিচে এক্স টু দি পাওয়ার এন এর পাওয়ার এক ঘর বাড়িয়ে দিবি। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে আমাদের কাছে ওয়ান বাই এক্স জাতীয় বা ওয়ান বাই এক্স স্কোয়ার জাতীয় ডেরিভেটিভ, মানে ফাংশনের ডেরিভেটিভ। তাহলে কত হয়ে যাচ্ছে বল, ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এটা হলো ডিওয়াই ডিএক্স অ্যাট এনি পয়েন্ট, সেখানে এক্স এর কোনো পার্টিকুলার পয়েন্টের জন্য না, এক্স এর যে কোনো ভ্যালুর জন্যই আমাদের যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে দেয়ার ফোর আমাদের বলেছে এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে অন্তর্কলজ কত হবে, এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে অন্তর্কলজ জিজ্ঞাসা করেছে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান কত হবে, মানে এফ ড্যাশ ওয়ান কত হবে। নোটেশন গুলো আমি জাস্ট জিনিসগুলো বারবার করে ইচ্ছা করে লিখছি, একাধিক নোটেশন আমি এখানে ইউজ করছি, যাতে পরীক্ষায় যে নোটেশনই থাকুক না কেন তোরা কিন্তু সেটাকে ধরতে পারিস। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে ভ্যালুটা পেয়েছিস, ইন জেনারেল যে ভ্যালুটা পেয়েছিস ডেরিভেটিভের, যে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সেখানে এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দে। পরীক্ষার সময় কিন্তু অবশ্যই এগুলো শর্টে লিখবে, পরীক্ষার সময় তা তো লিখে করবি না, কারণ এমসিকিউ এর ক্ষেত্রে কেউ জাস্টিফিকেশন আমাদের জানতে চাইবে না। কিন্তু আমরা এখন শেখার সময় লিখে বুঝে যদি না করি তাহলে কিন্তু আমাদের শেখাটাই অসম্পূর্ণ থেকে যাবে, এবং পরীক্ষার সময় কিন্তু সহজে আমাদের কোয়েশ্চেন অ্যাটেম্প করতে সম্ভব হবে না। তো ওয়ান এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার, তার মানে আলটিমেটলি ওয়ান বাই ওয়ান, তার মানে আলটিমেটলি শূন্য অ্যান্সার হবে, শূন্য। অর্থাৎ অপশন এ ইজ দি কারেক্ট অপশন, অপশন এ ইজ কারেক্ট। বোঝা গেল? ব্যাস, চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে, চলে আসবে এবার নেক্সট। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে সেটাও পুরোপুরি আগের অঙ্কটার মতোই, শুধুমাত্র আগেরটাতে এক্স প্লাস ওয়ান বাই এক্স ছিল, সেখানে এখানে দিয়েছে হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স, অর্থাৎ একটা রুট এক্সট্রা ইউজ করা হয়েছে এখানে। তো কি করতে হবে, নর্মালি ডেরিভেটিভ করবো ওয়াই ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার অফ এক্স। তাহলে ডিফারেন্সিয়েট করার আগে আমরা এটাকে পাওয়ারে যদি ভাঙি তাহলে কত করতে সুবিধা হবে। রুট ওভার অফ এক্স মানে আমরা কি বলতে পারি, রুট ওভার অফ এক্স মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফ, রুট মানে কি, পাওয়ারটা হচ্ছে হাফ, এবং এখানেও রুট রয়েছে কিন্তু নিচে রয়েছে, তার মানে পাওয়ারটা হয়ে যাবে মাইনাস হাফ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, রুটের জন্য হাফ এবং নিচে যেহেতু আছে ওয়ান বাই রুট এক্স, তাই মাইনাস হাফ পাওয়ার দেবে, নয়তো নিচে পাঠানো যাবে না সেটাকে। তো এইবার আমাদের কি করতে হবে, ডিওয়াই ডিএক্স বার করতে হবে। তার মানে এক্স এর রেসপেক্টে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এক্স এর রেসপেক্টে, এক্স এর সাপেক্ষে, প্রথমে একটু লিখে লিখে করছি, এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তর্কলজ করে পাই। তার মানে ইংলিশে যেটা যারা লিখবি তাদের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্সিয়েটিং both side of x, মানে both side with respect to x, differentiating both side with respect to x we get, তাহলে কি হবে, y টা হয়ে যাবে dy dx,
এমসিকিউর ক্ষেত্রে এগুলো না লিখলেও চলবে, কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস একদম যেভাবে নিখুঁতভাবে করতে হয় সেটা করব। পরীক্ষার সময় যে স্টেপগুলো জাম্প করা সেটা তো করতেই হবে। তো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ কত হবে? হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান প্লাস, আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের ক্ষেত্রে সেই ডিফারেন্সিয়েশনটা কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান। তার মানে ডিওয়াই ডিএক্স এর যে ভ্যালুটা সেটা আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। হাফ থেকে ওয়ান বিয়োগ করলে কত হচ্ছে? মাইনাস হাফ। ওয়ান থেকে হাফ বিয়োগ করলে হাফ হয়, তো মাইনাস হাফ। এক্স টু দি পাওয়ার কত হচ্ছে এখানে? মাইনাস, তাহলে 3/2, কারণ যেহেতু মাইনাস হাফ রয়েছে মাইনাস ওয়ান রয়েছে, তাহলে এটা অ্যাড হয়ে যাচ্ছে আলটিমেটলি। আচ্ছা, এবার আমাদের বার করতে বলছে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান কত হবে? ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান কত হবে? ঠিক আছে, তো এটাকে চাইলে আমরা একটু সুন্দর করে সাজিয়েও নিতে পারি। সেটা হচ্ছে 1/2 এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে হচ্ছে 1/√x। এক্স টু দি পাওয়ার হাফ মানে √x, আর যেহেতু মাইনাস হাফ তার মানে 1/√x। আর এখানেও মাইনাস হাফ। এক্স টু দি পাওয়ার 3/2 মানে কত? 1/x টু দি পাওয়ার 3/2, আর 3/2 পাওয়ার মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ারে যদি 3/2 থাকে তার মানে সেটাকে বুঝতে হবে a√a। ঠিক আছে, a√a। যেমন 2 টু দি পাওয়ার যদি 3/2 থাকে তার মানে বুঝতে হবে 2√2। কি হবে না? 2√2। তো যাই হোক, হাফ 1/√x মাইনাস হাফ, আর এখানে কত হচ্ছে? 1/x√x। তাহলে হাফ যদি কমন নিয়ে নিস তাহলে এখানে কত থাকছে? 1/√x মাইনাস 1/x√x, এরকম পাওয়া যাচ্ছে পুরো জিনিসটা। এইবার আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বার করি। আমরা কিন্তু ডাইরেক্ট ভ্যালুটা এখানেও বসাতে পারতাম, কিন্তু তা সত্ত্বেও আমি একটু সিম্পলিফাই করে দেখালাম যে কি আসে। তো দেয়ার ফোর ডিওয়াই ডিএক্স চেয়েছে আমাদের অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান পয়েন্টে। ডিওয়াই ডিএক্স চাইছে কোথায়? না এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে। অর্থাৎ এক্স ইকুয়ালস টু ওয়ানে ডিওয়াই ডিএক্স কত হবে সেটা দেখি। এটা হচ্ছে 1/2, 1/√1 মাইনাস 1/1√1। তো আলটিমেটলি তো জিরো এসে যাচ্ছে, কেন হাফ রুট ওয়ান করলে সেটা কত হবে? ওয়ানই হবে, তাই তো। √1 করলে কত হবে? ওয়ানই হবে। তাহলে এখানেও সমস্ত ওয়ানের ক্যালকুলেশনে কত পাবি? ওয়ানই পাবি, তার মানে আলটিমেটলি কত পাবি? শূন্য পাবি। তাহলে ডিওয়াই ডিএক্স এট এক্স ইকুয়ালস টু ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। সেটার ভ্যালু কত আসছে? জিরো এসে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এইরকম ক্ষেত্রেই এই সেম অঙ্ক আবার পরবর্তী অঙ্কে রয়েছে, সেখানে চলে আসি। তোরা এই যে ওয়ানের ব্যাপারটা তোরা এখানেও বসলে বুঝতে পারছিস জিরোই আসবে। এখানেও যদি কেউ বলে যে না ওয়ানটা তো আমি এখানে বসিয়ে দিলে শূন্য হয়ে যাবে ডিওয়াই ডিএক্স করার পর, সেখানেও বসিয়ে দেখতে পারিস তোরা, তাহলে এতটা স্টেপ করতে হবে না। এখানেও যদি কেউ করে যে না ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান, তাতেও সে শূন্যই পাবে। কারণ এখানে হাফ ইন্টু ওয়ান টু দি পাওয়ার মাইনাস হাফ, সেটা ওয়ানই হবে। আবার মাইনাস হাফ ইন্টু ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান কত হবে? ওয়ানই হবে। তার মানে আলটিমেটলি সেম জিনিসের মাইনাস হয়ে শূন্যই হবে। ঠিক আছে, ব্যাস চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটাও দেখতে পাচ্ছি সেম ফর্মে দিয়েছে, শুধুমাত্র একটা এক্সপ্রেশন প্রমাণ করতে বলছে, একটা এক্সপ্রেশনের ভ্যালু জানতে চাইছে। তো যাই জানতে চাক, জিনিসটা অঙ্কটা তো সেম, অঙ্কটা তো আমাদের কাছে এখানে সেম। এবং আগের অঙ্ক থেকে এটা চলে আসে, আগের অঙ্কে যে ডিওয়াই ডিএক্স তোরা করেছিলিস সেইটা এখানে কাজে লাগবে। এখানে ওয়াইটা কত? এখানে ওয়াইটা হচ্ছে সেম, ওই আগের অঙ্কে যা ছিল সেটাই, √x প্লাস 1/√x। ফলে ডিওয়াই ডিএক্সটাও সেমই আসবে। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত আসবে বল? ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু তোদের কাছে থাকছে 1/2 যেটা পেয়েছিলাম আমরা লাস্টে গিয়ে, 2x√x এরকম পেয়েছিলাম। তাহলে দেয়ার ফোর আমাদের কি কার ভ্যালু জানতে চাইছে? 2x ডিওয়াই ডিএক্স
+1 এটা কোথা থেকে পেয়েছি? এটা কিন্তু প্রিভিয়াস প্রবলেমেই রয়েছে। সেখান থেকে আমরা করে দিলাম এটা। তাহলে এবার ভ্যালুটা বল কত হচ্ছে? ডিভাইডিএক্স এর মানটা কত? ডিভাইডিএক্স এর মানটা হচ্ছে 1/2। এখানে থাকছে 1/√x মাইনাস 1/2x√x। আর y এর মানটা কত? √x প্লাস 1/√x। এবার সিম্পলিফিকেশন করলে কি হবে? 2 কেটে যাবে, x দিয়ে পুরোটা মাল্টিপ্লাই হয়ে x/√x মাইনাস x বাই, আচ্ছা এখান থেকে একটা 2 কমন নিয়ে নিয়েছিলাম। এখান থেকে কিন্তু আমরা একটা 2 কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে এই 2টা করতে আসবে, এই 2টা থাকবে না। না, এই 2টা থাকবে কি করে? তাহলে পড়ে থাকছে যে শুধুমাত্র x√x, আর এখানে রয়েছে √x প্লাস 1/√x। ওকে, এবার x/√x মানেটা কত? x/√x মানে কত বল আমাকে? x মানে হচ্ছে √x এর স্কোয়ার লিখতে পারি, x কে ডিভাইডেড বাই √x। তার মানে আলটিমেটলি একটা কেটে গিয়ে একটাই মাত্র √x পড়ে থাকবে। তাহলে সেটা বসিয়ে দিয়ে এখানে √x তাহলে উপরে থাকছে, আর এখানে x কেটে গিয়ে নিচে 1/√x থাকছে, এখানে প্লাস √x থাকছে, এখানে প্লাস 1/√x থাকছে। তার মানে এটা কেটে যাচ্ছে, তার মানে দুটো √x চলে আসছে, তার মানে 2√x, 2 ইন্টু √x আসছে। অর্থাৎ সঠিক অপশন হচ্ছে অপশন বি। অপশন বি তে দেখ 2 ইন্টু √x রয়েছে, অপশন বি তেই দেখ 2 ইন্টু √x রয়েছে। নেক্সট যে প্রবলেমটা আমাদের দিয়েছে এখানে, সেটাও প্রায় একই রকম প্রবলেম, বরঞ্চ আগের অঙ্কটার সঙ্গে একটা এক্সট্রা একটা শুধুমাত্র এ রয়েছে, আর কিছুই নয়। তো ওয়াইটাকে প্রথমে সাজিয়ে নিতে হবে। ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি √(x/√a মাইনাস √(a ডিভাইডেড বাই √(x)। তার মানে সেটাকে আমরা বলতেই পারি 1/√a, সেটা তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট 1/√a। আর √x এর ভ্যালু কত বল তাহলে? √x এর যে ভ্যালুটা সেটা কত বল? √x মানে x⁻½ মাইনাস, আবার পরেরটাতে রুট এটা কনস্ট্যান্ট, আর 1/√x মানে কত? আগের অঙ্কে কিন্তু এই জিনিসটা বলেছি, আর নতুন করে বলার কিছু নেই। আর তাছাড়া এটা ক্লাস 9-এর জিনিস, যেখানে তোরা সূচকের ধর্ম বা ইন্ডিসেস চ্যাপ্টারটা পড়েছিস, সেখানকার পাওয়ারের কনসেপ্ট, আর কিছুই নয়। তো এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এখান থেকে, তাহলে কি পাবো? তাহলে দেয়ারফোর dy/dx ইকুয়ালস টু কত পাবি? 1/√a থাকবে, x⁻½ এর ডেরিভেটিভ আগেও করেছি আগের অঙ্কে, x⁻−½ এর ডেরিভেটিভ কত হবে? তাহলে -½ পাওয়ারটা আগে আসবে, আর x⁻−½ এর পাওয়ারটা আরো একবার কমে যাবে, মানে 1/2√a। এবার এখানে কি বলেছে? x⁻½ -1 মানে x⁻−½ মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে গুণ করে প্লাস, তার মানে √a/2 x⁻−3/2। এবার তোরা শর্ট ট্রিক্সের দিকেও যেতে পারিস, ব্রড ট্রিক্সের দিকেও আসতে পারিস। শর্টে করলে কিন্তু কাজটা আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। শর্টে যদি কেউ করে, তাহলে এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু চুজ করতে হবে, সেটা আমরা 1ই চুজ করছি। এক্স এর যদি কেউ পার্টিকুলার ভ্যালু চুজ করে, সেটা আমি 1ই চুজ করলাম ধর। তাহলে ফর x = 1, ওয়াইটা কত? ওয়াইটা হচ্ছে √1/a প্লাস, না মাইনাস √a/1। এক্স এর জায়গায় 1 বসিয়ে দেয় ওয়াই এর ক্ষেত্রে, তাহলে কত হচ্ছে? 1/√a মাইনাস √a, 1/√a মাইনাস √a। তাহলে দেওয়ার 4, তাহলে এখান থেকে dy/dx এর মানটা কত হলো? আবার dy/dx টা হচ্ছে এরকম, তার মানে 1/2√a 1⁻⁻½ প্লাস √a/2 1⁻³ তার মানে কত হচ্ছে আবার? এটা তো 1, এটাও 1, তার মানে 1/2√a প্লাস √a/2।
এদেরকে যদি গুণ করা হয়, কারণ আমাদের চেয়েছে হচ্ছে 2xy dy dx, তো 2xy dy dx মানেটা কত তাহলে? ফর x ইকুয়ালস টু 1, 2xy dy dx, 2 টা কত 2, x টা কত 1, y টা কত, এটা 1/√a মাইনাস রুট এ, আর ডিওয়াই ডিএক্স টা কত? ডিওয়াই ডিএক্স টা হচ্ছে এই পোর্শনটা, অর্থাৎ এটাকে আমরা ভাবতেই পারি এখানে হাফ কমন নিয়ে 1/√a প্লাস রুট এ, তার মানে হাফ ইন্টু 1/√a প্লাস রুট এ, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকলো 1/√a মাইনাস রুট ওভার অফ a ডিভাইডেড বাই 1/√a প্লাস দিস, তার মানে a প্লাস বি, a মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ 1/√a এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ a এর হোল স্কোয়ার, তার মানে কত আসছে বল? এটা চলে আসছে হচ্ছে 1/a মাইনাস অফ a, 1/a আসছে মাইনাস a আসছে, যেটাকে আমরা বলতেই পারি যে 1/a মাইনাস a বাই 1, বা 1টাই হচ্ছে আমাদের কাছে x ধরেছিলাম, তাহলে x/a মাইনাস a বাই x এর মতো চলে আসছে ফর্মটা। তার মানে সঠিক অপশন হলো অপশন ডি। অপশন ডি তেই একমাত্র এটা রয়েছে, কারণ অপশন সি তে রয়েছে হচ্ছে প্লাস দিয়ে, অ্যান্সারটা আসছে মাইনাস দিয়ে। আর এগুলো তো হওয়ার কোনো প্রশ্নই নেই। আর এটা তো মানে এটাই কি করে যে এরকম অপশন দিতে পারে যেখানে জেড এর কোনো গল্পই নেই, আবার একটা জেড দিয়ে রেখেছে, x/z। ঠিক আছে, যাই হোক, তো আমাদের ওই সমস্ত উল্টোপাল্টা অপশনের দিকে তাকিয়ে লাভ নেই, আমরা যেটা তাকাবো সেটা হচ্ছে সঠিক অপশন কোনটা, সেটা হচ্ছে ডি। ঠিক আছে, এটা শর্ট ট্রিক্স মানে আর কিছুই নয়, শুধুমাত্র এক্স এর একটা পার্টিকুলার ভ্যালু বসিয়ে করা। তো যদি এক্স এর জেনারেল ভ্যালু বসিয়ে করতিস তাতেও একই রকম ঘটতো, যদি এক্স এর জেনারেল ভ্যালু বসিয়ে কাজটা করতিস তাতেও কিন্তু আলাদা কিছু আসতো না, সেম ব্যাপারটাই ঘটতো, পুরো এক্সি অ্যান্সারটা আসতো সেক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে এস ইকুয়ালস টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, তাহলে ডিএস ডিটি আর টি ইকুয়ালস টু 1 কত হবে? ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু কোনো যেমন তেমন অঙ্ক নয়, এই অঙ্কগুলো হচ্ছে এসটা দেওয়া আছে টি এর ফাংশন আকারে, তার মানে এটা কিন্তু তোদের ভেলোসিটির কনসেপ্ট চাইছে, ডিএস ডিটি চাইছে মানে ভেলোসিটি চাইছে, আর টি ইকুয়ালস টু 1 অর্থাৎ তাৎক্ষণিক বেগ চাইছে, অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর টি ইকুয়ালস টু 1 চাইছে। টি ইকুয়ালস টু যখন 1 সময়টা, তখন ডিএস ডিটি কত মানে ভেলোসিটি কত সেটা চাওয়া হচ্ছে। এরকম টাইপের অঙ্ক আমরা ফিজিক্সেও করছি, কারণ সেখানে তোর কাইনেমেটিক্স চ্যাপ্টারে বা স্মৃতিবিজ্ঞান যে চ্যাপ্টারটা সেখানে কিন্তু এরকম এস দেওয়া আছে কোনো টি এর রেসপেক্টে, তারপর সেখান থেকে ভেলোসিটি বার করতে হয়। ঠিক আছে, তাহলে এস ইকুয়ালস টু কি দিয়েছে না এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, তাহলে দেয়ারফর ডিএস ডিটি ইকুয়ালস টু কত হবে 280, কারণ এটা এর মতো থাকলো টি স্কোয়ার ডেরিভেটিভ 2t, বিটা বি এর মতো থাকলো টি এর ডেরিভেটিভ 1, সিটা সি এর মতো থাকলো কিন্তু ডেরিভেটিভ তো শূন্য, সি এর ডেরিভেটিভ, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় শূন্য, তাহলে কত হচ্ছে 280 প্লাস বি, তাহলে at t equals to 1, তাহলে therefore at t equals to 1 ds dt at t equals to 1 সেটা কত হবে? 2a, t এর জায়গায় শুধুমাত্র 1 বসে যাবে ডেরিভেটিভটাতে, তার মানে 2a প্লাস b, তার মানে সঠিক অপশন তার মানে কোনটা? 2a প্লাস b, অর্থাৎ অপশন বি। ঠিক আছে, এটা কিন্তু আলটিমেটলি আমাদের কি বললাম না ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগকে বোঝাচ্ছে at t equals to 1। এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ at t equals to 1 সেকেন্ড সময়। ঠিক আছে, তো ব্যাস চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা এখানে রয়েছে সেটা দেখ, বলেছে f(x) equals to 2x³ minus 3x² plus 4x
-2। ঠিক আছে, একটা কিউবিক কমপ্লিট পলিনোমিয়াল এখানে দিয়ে রেখেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল ইকুয়েশন, বহুপদী সংখ্যামালা, এটা হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 3, তাই কিউবিক পলিনোমিয়াল বলছি। এবং কমপ্লিট পলিনোমিয়াল কেন বলছি, কারণ 3 থেকে শুরু করে 3 এর পর 2 আছে, 2 এর পর 1 পাওয়ার আছে, তারপর কনস্ট্যান্ট টার্ম আছে। অর্থাৎ মাঝখানে কোনো 3 এর পর ধর বাই চান্স এক্স চলে এসছে, এক্স জাতীয় টার্ম চলে এসছে, এক্স স্কোয়ার টার্মটা হয়তো নেই, তার কোএফিসিয়েন্টটা শূন্য, তো সেক্ষেত্রে সেটাকে বলা হয় ইনকমপ্লিট পলিনোমিয়াল। ঠিক আছে, এই সমস্ত কনসেপ্ট অবশ্যই আমাদের জানার জন্য খুব ভালো এগুলো, যে না আমরা অঙ্কটা সম্পর্কে জানি, শুধুমাত্র ডেরিভেটিভের ফর্মুলা করলে আমার অঙ্ক হয়ে গেল এমন জিনিস আমরা কিন্তু শিখবো না, এমন ভাবে এখানে অঙ্ক হবে না। ঠিক আছে, অঙ্কটাকে যারা ভালোবেসে করতে পারবে তাদের জন্য এই ক্লাসগুলো ভালো লাগবে। যারা শুধুমাত্র ফর্মুলা দিয়ে দুটো অঙ্ক করবো আর হয়ে যাবে, তাতেই ভালো ভালো র্যাঙ্ক করে ফেলবো বা অনেক কিছু করে ফেলবো, সেই কনসেপ্ট যাদের মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুব একটা ভালো লাগবে না। ঠিক আছে, এখানে একটা অঙ্ক করতে আমরা 5 মিনিট 10 মিনিটও টাইম লাগবে একটা এমসিকিউ এর জন্য, কিন্তু সেই 10 মিনিটে যা কিছু জানবো সেটা আমরা অন্য কোনো ক্লাস থেকে জানতে পারবো না। সেটা যারা নিয়মিত মন দিয়ে ক্লাসগুলো ফলো করছে তারা তার কোয়ালিটি অবশ্যই বুঝতে পারছে, সেটা আমার আলাদা করে এক্সট্রা করে বলে দেওয়ার কোনো কিছু নেই। ঠিক আছে, এটা হচ্ছে একটা কিউবিক কমপ্লিট পলিনোমিয়াল। ওকে, যাই হোক, তো ফাংশনটা হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন। এবার কি বলেছে, f'2 বার করতে হবে, অর্থাৎ f'(x) বার করতে হবে প্রথমে, অর্থাৎ dy/dx। আমি যদি এটাকে y বলে অভিহিত করি, তো এটা কি হচ্ছে আমাদের কাছে dy/dx, এবং সেই dy/dx টা কত তাহলে 2x³, 2 টা কনস্ট্যান্ট থাকবে। x³ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x², তাই তো 3 পাওয়ারটা আগে যায় আর পাওয়ারটা এক ঘর কমে যায়, এই হচ্ছে স্বাভাবিক কথা। তো -3, দেন এই যে -3 লিখে দেবো। তারপর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে, 2x, তাই তো 2 × x⁻2 - 1, দ্যাট ইজ 2 × x⁻1, দ্যাট ইজ 2x। আচ্ছা, তারপর 4x এর ডেরিভেটিভ কি হবে, 4টা নিজের মতো থাকবে, আর x এর ডেরিভেটিভ কত হবে, 1 হবে অবভিয়াসলি। ঠিক আছে, এতক্ষণে তো এই ফর্মুলাগুলো তোমাদের হ্যাবিচুয়েট হয়ে গেছে, যে শুধুমাত্র n × x⁻n-1 ddx অফ x⁻n এর ডেরিভেটিভ, এই ফর্মুলাটা থেকেই সবসময় করে করে বার করব এমনটা নয়। আমরা আশা করি অবশ্যই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2x পাবো, কিংবা এক্স এর ডেরিভেটিভ করলে 1 পাবো, কিংবা কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 পাবো, কিংবা x³ এর ডেরিভেটিভ করলে 3x² পাবো, কিংবা 1/x এর ডেরিভেটিভ করলে -1/x² পাবো, কিংবা 1/x² এর ডেরিভেটিভ করলে -2/x³ পাবো। তো এই ব্যাপারগুলো আশা করি দেখেই আমরা করে ফেলতে পারবো। সবসময় এই ফর্মুলায় বসিয়ে বসিয়ে করতে হবে এমনটা হয়তো আমাদের কাছে অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে, যে এই ফর্মুলায় সবসময় আর বসানোর দরকার নেই। সবার কাছে এই ডেরিভেটিভ গুলো কিন্তু, যারা প্র্যাকটিস করছো বাড়িতে ঠিক করে, তাদের কাছে কিন্তু এই ডেরিভেটিভ গুলো এতদিনে আয়ত্তে চলে এসছে। ঠিক আছে, প্রত্যেকটা ডেরিভেটিভ দেখবো আর n × x⁻n-1 কত হবে, এই ব্যাপারটা যদি প্র্যাকটিস ভালো করে করা হয় তাহলে কিন্তু বারবার করে ফর্মুলায় বসিয়ে করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো তারপরে কি, কনস্ট্যান্ট ডেরিভেটিভ, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, এবার -2টা তো কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হয়ে যাবে 0। তার মানে f'(x) সেটার ফর্মুলা বা dy/dx সেটা কি হলো, সেটা হলো হচ্ছে আমাদের কাছে 6x² গুণ করে দে -6x + 4। ব্যাস, এবার আমাদের কি করতে হবে, জাস্ট -2 বসিয়ে দিতে হবে, তাহলে দিস ইমপ্লাইজ f(-2) না f'-2, f'-2 এর কিছুই না, dy/dx এর মধ্যে x = -2 বসানো। ঠিক আছে, এই দুটো নোটেশন ইউজ হয় তাই আমি বলে রাখলাম। ঠিক আছে, এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি y1 -2 ও বলতে পারি, তারও কিন্তু মানে সেম। ঠিক আছে, যা যা আমরা মানে বলতে পারি বলে দিলাম। তাহলে এখানে কি করতে হবে, কিন্তু তার কাজ একটাই, এক্স এর জায়গায় -2 বসিয়ে দেওয়া। নোটেশন যাই হোক, তার কাজ কিন্তু সেম, এক্স এর জায়গায় জাস্ট -2 বসে যাবে। অর্থাৎ 6 × -2 এর স্কোয়ার -6 × -2 + 4। আচ্ছা, তাহলে কত হচ্ছে, 6 × -2 এর স্কোয়ার, মাইনাস স্কোয়ার করলে প্লাসই হয়ে যাবে, আর 2 এর স্কোয়ার করলে 4, তার মানে 4×6 = 24, -6, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে 6 × 2 + 4, তার মানে কত হচ্ছে বল, 24 + 12 + 4, তাই তো 24 আর 4 হয়ে গেল 28, 28 আর 2 30, 30 আর 10 40। তার মানে সঠিক অপশন কোনটা, সঠিক অপশন হচ্ছে অপশন সি, অর্থাৎ 40।
ঠিক আছে। তাহলে এই অঙ্কটা যদি বোঝা থাকিস তোদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেটা তোরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করবি, এবং যেখানে যে আমরা হোমওয়ার্ক দিয়ে থাকবো সেই হোমওয়ার্কগুলো কিন্তু সেখানে অবশ্যই তোরা তার অ্যান্সারটা বলবি, কমপ্লিট অ্যান্সারটা, শুধু অপশন নয়, কমপ্লিট অ্যান্সারটা বলবি। তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিয়ে এই অঙ্কটার উপর ডিপেন্ড করে ধর এফ এক্স ইকুয়ালস টু আমি দিলাম এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার বা মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, ঠিক আছে, বা প্লাস 1ই করলাম। এটার ডেরিভেটিভ কত হবে? এইটার ডেরিভেটিভ কত হবে আমাকে বার করতে হবে। আমাকে ফাইন্ড করবি, ফাইন্ড এফ ড্যাশ জিরো, তারপর এফ ড্যাশ 4, ব্যাস এইটুখানি, এই দুটো জিনিস তোরা করবি। ঠিক আছে, এই পলিনোমিয়াল সম্পর্কে একটা কথা আমি বলে রাখি, এই পলিনোমিয়ালটা হচ্ছে অবভিয়াসলি একটা 4 ডিগ্রি পলিনোমিয়াল, কারণ হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 4, এবং এটা একটা কমপ্লিট পলিনোমিয়াল, কারণ 4 এর পর 3 আছে, 3 এর পর 2 পাওয়ার আছে, 2 এর পর 1 আছে, এবং তারপর শূন্য পাওয়ার আছে। কনস্ট্যান্ট টার্ম মানে কি, সেখানে এক্স টু দি পাওয়ার জিরোটা কিন্তু তার সঙ্গে মাল্টিপ্লাই রয়েছে। তার মানে হাইয়েস্ট ডিগ্রি টার্ম থেকে ক্রমশ এক ঘর করে কমতে কমতে পাওয়ার গুলো জিরোতে যাবে। এখানে কিন্তু কোনো পাওয়ার মিসিং নেই, না 4 এর পর 2 আছে এমনটা নয়, কিউবিক পাওয়ারটাও রয়েছে। তো এই ধরনের পাওয়ার পাওয়ার যখন পরপর কনসিকিউটিভ ওয়েতে চলে, কোথাও মিসিং থাকে না কোনো টার্ম, তখন সেটাকে আমরা বলি কমপ্লিট পলিনোমিয়াল। অ্যান্ড নট অনলি দ্যাট, এটাকে আরেকটা বিশেষ নামও রয়েছে সেটাকে বলা হয় মনিক পলিনোমিয়াল। এটা হচ্ছে একটা মনিক পলিনোমিয়াল। কেন মনিক? কারণ মনিক কথাটা এসে মনো কথাটা থেকে, মনো মানে হচ্ছে তোর ওয়ান, ইউনিটি, অর্থাৎ হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্ট যদি কখনো 1 হয় তখন সেটাকে বলা হয় মনিক পলিনোমিয়াল। হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্ট যদি 1 হয় তখন সেটাকে বলা হয় মনিক পলিনোমিয়াল। তাই এটা 4 ডিগ্রি কমপ্লিট, কারণ সব টার্ম আছে, কোথাও মিসিং নেই। আর মনিক, কারণ হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, ঠিক আছে। মৌলিক কথাটার মানেটা কি সবসময় মাথায় রাখবি, কোথাও যদি লেখা থাকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মৌলিক পলিনোমিয়াল, তো মৌলিক মানে হচ্ছে হাই কোএফিসিয়েন্ট অফ হাইয়েস্ট ডিগ্রি টার্ম, কোএফিসিয়েন্ট অফ হাইয়েস্ট ডিগ্রি টার্ম, ঠিক আছে, এটাকে বলা হয় লিডিং টার্ম অ্যাকচুয়ালি, যেটাকে আমরা বলে থাকি লিডিং টার্ম, কারণ পলিনোমিয়ালটাকে লিড করছে সেই টার্মটাই। একটা পলিনোমিয়ালকে আমি 4 ডিগ্রি পলিনোমিয়াল বলছি কারণ তার 4 ডিগ্রি টার্মটা আছে বলেই। বাকি টার্মগুলো যদি নাও থাকে, এই টার্মগুলো যদি নাও থাকে, শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 4 থাকে, তাতেও আমরা সেটাকে একটা 4 ডিগ্রি পলিনোমিয়াল বলতে পারবো, কারণ এই এক্স টু দি পাওয়ার 4 এর উপর ডিপেন্ড করে সে 4 ডিগ্রি পলিনোমিয়াল হচ্ছে। এই কারণে আমরা এটাকে বলে থাকি মনিক এটাকে বলে থাকি লিডিং টার্ম। ঠিক আছে, যেমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এ যখন করেছিস তখন সেখানে দেখেছিস এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 লিখতো, তার পাশে একটা কমা দিয়ে লেখা থাকতো যে এ নট ইকুয়ালস টু 0। কেন এ নট ইকুয়ালস টু 0? কারণ এ যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার টার্মটা থাকবেই না, কারণ এটা যদি 0 হয়ে যায় এক্স স্কোয়ার যুক্ত টার্মটা থাকবেই না। আর এটা যদি না থাকে তাহলে শুধুমাত্র পড়ে থাকলো বি এক্স প্লাস সি। আর বি এক্স প্লাস সি কিন্তু কোনো কোয়াড্রেটিক বা দ্বিঘাত ফর্ম নয়, সেটা জাস্ট একটা লিনিয়ার বা রৈখিক আকারে রয়েছে, তার ডিগ্রি কিন্তু 1, ঠিক আছে, সেখানে এক্স রয়েছে, এক্স স্কোয়ার নেই, ফলে সেটা দ্বিঘাত এক সমীকরণ আর বলতে পারবো না। তাই দ্বিঘাত সমীকরণ বলার ক্ষেত্রে বি 0 হতে পারে, সি 0 হতে পারে, কিন্তু এ কখনো 0 হবে না। এ 0 হয়ে গেলে সেটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, কারণ সেক্ষেত্রে এক্স স্কোয়ার যুক্ত টার্মটাই থাকবে না। তার মানে এক্স স্কোয়ার যুক্ত টার্মটার কারণে এই পুরো ইকুয়েশনটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের নামকরণ পাচ্ছে। তার মানে এটাকে দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এই এক্স স্কোয়ার যুক্ত টার্মটাই লিড করছে। তাই প্রথম যে এক্স স্কোয়ার যুক্ত টার্ম সেটাকে আমরা বলে থাকি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে লিডিং টার্ম। এবং যে কোনো পলিনোমিয়ালের ক্ষেত্রে হাইয়েস্ট ডিগ্রি পাওয়ার মানে হাইয়েস্ট পাওয়ার কন্টেইনিং যে টার্ম সেটাকেই বলা হয় লিডিং টার্ম। ঠিক আছে, সে লিড করছে, বাকি সমস্ত টার্ম যদি থাকুক বা না থাকুক তাতে যায় আসবে না, কিন্তু হাইয়েস্ট ডিগ্রি টার্ম যদি থাকে তাহলে সেই ডিগ্রিটাই কিন্তু পলিনোমিয়ালটার ডিগ্রি হবে। ঠিক আছে, সেই ডিগ্রিটাই পলিনোমিয়াল পাবে। তাই সবসময় হাইয়েস্ট ডিগ্রি টার্মটার গুরুত্ব অন্য টার্মের থেকে অনেক অনেক বেশি। কোএফিসিয়েন্ট অফ হাইয়েস্ট ডিগ্রি টার্ম বা লিডিং টার্ম যেটাকে আমরা বলে থাকি, তাহলে সে হাইয়েস্ট ডিগ্রি টার্ম বা লিডিং টার্মের কোএফিসিয়েন্ট কত হবে সেটা
নট ইকুয়ালস টু, মানে সেটা ইকুয়ালস টু 1 হবে, তখন সেটাকে বলা হয় মনিক পলিনোমিয়াল। ঠিক আছে, তো যাই হোক এই এক্সপ্রেশনটা ডিফারেন্সিয়েশন করে আমাকে অবশ্যই পাঠাবি। আচ্ছা, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটাও কিছুটা সেম, সেটা একটা দেখতেই পাচ্ছিস, সেটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিয়েছে, একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা দিয়েছে এখানে। এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস 7। ঠিক আছে, এটা এফ ড্যাশ এক্স করবি, সেটা কত হবে 2x মাইনাস 5, আর 7টা হয়ে যাবে 0। এক্স স্কোয়ারের জন্য 2x, মাইনাস 5 থাকলো, এক্স এর জন্য 1, 7 এর জন্য 0, তার মানে ওভারঅল এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 5। এবার আমাদের বার করতে বলছে এফ ড্যাশ টু, কি বার করতে বলেছে, এফ ড্যাশ টু বার করতে বলছে, তাই তো? তাহলে এফ ড্যাশ টু, না এফ ড্যাশ 7/2, এফ ড্যাশ 7/2 মানে কত হচ্ছে 2 ইন্টু, তার মানে এক্স এর জায়গায় 7/2 শুধুমাত্র বসে যাবে, -5, তাহলে 2 2 কেটে যাবে, পড়ে থাকলো 7 মাইনাস 5, তার মানে 2। ঠিক আছে, এর সঙ্গে কার সম্পর্ক রয়েছে আমাদের বার করতে বলেছে, এফ ড্যাশ 3 এর সম্পর্ক রয়েছে না এফ ড্যাশ 2 এর সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কটা কিরকম সেটা দেওয়া রয়েছে। তাহলে এফ ড্যাশ 3 বার কর, এফ ড্যাশ 3 বার করলে কত হচ্ছে, আমাদের কাছে পেয়ে যাচ্ছি 2 ইন্টু 3 -5, তাহলে 2 ইন্টু 3 -5 মানে কত, 6 -5, তার মানে 1, তাহলে দেওয়ার 4 এফ ড্যাশ 3, তার সঙ্গে যদি 2 মাল্টিপ্লাই থাকে তার মানে 2 ইন্টু 1, তার মানে 2। প্রথম অপশনটা চেক করছি, এবং সেই 2টাই তো এফ ড্যাশ 7/2 এর ভ্যালু, এফ ড্যাশ 7/2টাও তো 2 এসছে, আমার সঠিক অপশন হয়ে গেল অপশন এই। বাকিগুলো আর চেক করছি না, ঠিক আছে, কারণ এখানে মাল্টিপল কারেক্ট অপশন নেই, এখানে যা আছে একটাই কিন্তু কারেক্ট অপশন রয়েছে। ঠিক আছে, তো তোদের কাজ হচ্ছে প্রথম কথা, যে কোনো কোয়েশ্চেন আমি যখন দেখছি, তো সেই কোয়েশ্চেন দেখার সময় তোরা আগে নিজেরা ট্রাই করবি ভিডিওটাকে পজ করে। ঠিক আছে, তারপর যদি কোথাও আটকায় বা অ্যান্সার খুঁজে না পাস, তো তারপরে তোরা ভিডিও সলিউশনটা দেখবি। ঠিক আছে, পজটা ওপেন করে তারপর সলিউশনটা দেখবি। ঠিক আছে, যে কোয়েশ্চেনটা একেবারেই বুঝতে পারছিস না সেটা প্রথমেই দেখবি, কারণ কোয়েশ্চেন বুঝতে না পারলে তারপর সেটাকে চেষ্টা করে কোনো মানে হয় না। কোয়েশ্চেন বোঝার পর চেষ্টাটা অবশ্যই করবি। ঠিক আছে, চেষ্টা করে যদি না হয় তারপরে ভিডিওটা অবশ্যই দেখে নিবি। সলিউশন গুলো দেখার আগে আগে কোয়েশ্চেনটা দেখে নিজেরা ট্রাই করবি। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে, বলেছে 2x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, এফ এক্স ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে এই ধরনের ডিফারেন্সিয়েশন করার আগে আমরা পুরো ব্রেক করে ফেলি, তাহলে করতে সুবিধা হবে। ইউ ইন্টু ভি মেথডেও করা যায়, কিন্তু আমরা বলছি আগে ব্রেক করে করি, তাহলে আজকে যে অঙ্কগুলো করছি সেই টাইপে পড়ে যাবে। তাহলে 2x দিয়ে গুণ করলে 2x³ চলে আসছে, 2x দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে, দেন 2x দিয়ে যদি আবার 2 কে গুণ করি তার মানে হয়ে যাবে 4x, দেন 5 দিয়ে যখন গুণ করবো তখন কত হবে, -5 দিয়ে, তাহলে -5x², আর সেই -5 দিয়ে যখন আবার 2 কে গুণ করবো তখন কি হবে, তখন এসে যাবে আমাদের কাছে -10। তাহলে ওভারঅল যদি সিম্পলিফাই করি তাহলে পুরো ব্যাপারটা এসে যাচ্ছে, মানে সুন্দর করে সাজিয়ে নিই, 2x³ -5x² প্লাস 4x -10। তাহলে দেয়ারফর এফ ড্যাশ এক্স কত হবে, তাহলে এফ ড্যাশ এক্স করলে 2x³ তার মানে 2 ইন্টু 3 ইন্টু x², -5টা থেকে গেল, x² ডেরিভেটিভ হচ্ছে 2x, প্লাস 4 থেকে গেল x এর ডেরিভেটিভ 1, আর -10 যেহেতু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ হচ্ছে 0। সিম্পলিফাই করলে আসছে 6x² -10x প্লাস 4। এবার আমরা কি করব, এবার আমাদের করতে বলেছে হচ্ছে জাস্ট কোন অপশনটা সঠিক, তার মানে জাস্ট এখান থেকে দেখ 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে 3x² -5x
3x² - 5x + 2, তার মানে এখানে 2 রয়েছে, তার মানে এটা সঠিক নয়। এখানে 2 রয়েছে, এটাও সঠিক নয়। এখানে 3 রয়েছে -5x + 2, তার মানে এটাই সঠিক, কারণ এটাও সঠিক নয়, এখানে মাইনাস রয়েছে। আমার সঠিক অপশন হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দি কারেক্ট অপশন। অপশন সি ইজ দি কারেক্ট অপশন। তো এটার করেসপন্ডিং একটা হোমওয়ার্ক আমরা এখানে দিয়ে রাখছি, সেটা হচ্ছে fx = x + 2 × x - 2। ঠিক আছে, x + 2 × x - 2 এটা করবি। তার সাথে ধরলাম x + 3 রয়েছে। ওকে, তাহলে এই তিনটে গুণ করে আমাকে ডিফারেন্সিয়েশন করে দেখাবি যে f' টা কত হচ্ছে, f' টা কত হবে, এবং তারপর সেখান থেকে অবশ্যই f'1টাও বার করবে। তাহলে এটা তোদের হোমওয়ার্ক, যেটা কিনা তোরা ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু অবশ্যই জয়েন করে এই হোমওয়ার্কগুলো অ্যান্সার আমাকে অবশ্যই পাঠাবি, কোয়েশ্চেন সহ অ্যান্সারটা আমাকে পাঠাবি। ঠিক আছে, আমি চেক করতে পারবো। এখানে শুধু একটা হিন্ট দিয়ে দিচ্ছি, এটা বুঝতেই পারছিস কি হবে, এটা হয়ে যাবে x² - 2², কারণ a + b a - b। ঠিক আছে, তার মানে x² - 4, তার মানে এটা হয়ে গেল x² - 4। তার মানে বুঝতেই পারছিস x² - 4 × x + 3 দুটো গুণ করে ডিফারেন্সিয়েশন করবি, পারবি অবশ্যই। এবার হিন্টস তো দিয়ে দিয়েছি। যাই হোক, চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এবার আসবো নেক্সট কোয়েশ্চেনটাতে। কি বলেছে, fx দিয়েছে λx² + μx + 2। ঠিক আছে, ল্যামডা মিউ এগুলো সম্পর্কে তোরা আশা করি আগেই পরিচিত। ল্যামডা হচ্ছে যেটাকে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বা যে কোনো ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে ইউজ করে থাকি ল্যামডা। তারপর মিউ কথাটা কোথায় ইউজ করে থাকি, প্রতিসরাঙ্কের ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক আছে, মিউ কথাটা আমরা ইউজ করে থাকি প্রতিসরাঙ্কের ক্ষেত্রে। তো μx + 12, তাহলে প্রথমে আমাদের f' বার করতে হবে। অ্যাট ফার্স্ট f' বার করতে হবে, এগুলো সব কিন্তু কনস্ট্যান্ট, ল্যামডা মিউ এগুলো কনস্ট্যান্ট, এগুলোর সামটা বার করতে হবে। তাহলে ল্যামডা × 2x হয়ে যাবে, দেন মিউ × x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, আর 12টা হয়ে যাবে 0। তার মানে কত হলো বল, 2λx + মিউ। এবার কিছু অপশন আমাদের মানে কিছু কন্ডিশন আমাদের দিয়েছে, f'4 is given by 15 and f'2 is given by 11। তাহলে সেই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করে ল্যামডা এবং মিউ এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে গিভেন দ্যাট যাদের ইংলিশ লিখতে অসুবিধা হচ্ছে তারা প্রদত্ত লিখবি, যে প্রদত্ত কি দিয়েছে f'4। আগে আমরা এখান থেকে f'4টা বার করি, f'4 = 15। এবার f'4 মানেটা কি বল, এখান থেকে তোরা যদি f'4 বার করিস তাহলে 2 × ল্যামডা × x এর জায়গায় 4 + মিউ = 15। তার মানে 8 ল্যামডা, এই যে 2 × 4 মানে 8 ল্যামডা প্লাস মিউ = 15। 8 ল্যামডা প্লাস মিউ = 15, তাহলে এটা একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম, এটা একটা সমীকরণ পেলাম। ধর 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার নেক্সট দিচ্ছি f'2 = 11। তাহলে সেখান থেকে কি কনক্লুশন করা যাচ্ছে, এখানে যদি f'2 করিস তাহলে 2 ল্যামডা আর x এর জায়গায় 2 প্লাস মিউ = 11। তার মানে এই 4 ল্যামডা প্লাস মিউ = 11 পেয়ে যাচ্ছি। তাহলে এটা 2 নম্বর। এবার 1 আর 2 থেকে আমরা ল্যামডা প্লাস মিউ এর ভ্যালু চাই। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা ল্যামডা প্লাস মিউ এর ভ্যালুটা চাইছি। তাহলে কি করে পাবো সেটা, জাস্ট প্রথমে আগে বিয়োগ করি, একটা একটা করে বের করা যাক। ঠিক আছে, তো এট ফার্স্ট আমরা কি করছি, 1 - 2
1 মাইনাস 2 করলে কি পাওয়া যাবে? 8 ল্যামডা প্লাস মিউ মাইনাস 4 ল্যামডা প্লাস মিউ। বাদিকের সঙ্গে বাদিক বিয়োগ, ডান দিকের সঙ্গে ডান দিক বিয়োগ। আর এখানে 15 মাইনাস 11, এখানে ডান দিকে 15 রয়েছে, ডান দিকে 11 রয়েছে। তাহলে ইকুয়েশন দুটো কি দাঁড়াচ্ছে? 8 ল্যামডা, ব্র্যাকেট গুলো তুলে দিই। এই স্টেপটা অবশ্যই জাম্প করে করবি তোরা। আমি এখানে সবার বোঝার সুবিধার্থে করছি, সবার যেহেতু ক্লাস করছি, সবার ক্লাস বোঝার জন্য আমি কিন্তু অনেক সময় কিছু কিছু স্টেপ এক্সট্রা করে থাকি, যেগুলো যারা বুঝে যাচ্ছিস, যাদের অসুবিধা হচ্ছে না, তারা কিন্তু সেই স্টেপগুলো অবশ্যই স্কিপ করবি। কিন্তু স্কিপ করতে গিয়ে একটু কনসিয়াস থাকিস যে ভুল না করে ফেলিস যেন। ঠিক আছে, স্কিপ অবশ্যই করতে পারিস, করার কোনো অবশ্যই অধিকার আছে এমসিকিউতে, এবং করতেও হবে। কিন্তু তার জন্য কিন্তু ভালো করে প্র্যাকটিস রাখতে হবে আগে থেকে সমস্ত কিছু, এবং নিখুঁতভাবে লেখার চেষ্টা করতে হবে, প্রতিটা মুহূর্তে কনসাস থাকতে হবে, সচেতনভাবে প্রত্যেকটা স্টেপ লিখতে হবে। স্টেপ জাম্প যদি করতে হয়, নাহলে কিন্তু স্টেপ জাম্প করার সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। তাহলে ল্যামডার ভ্যালু কত হলো? 1 হয়ে গেল 4/4 করে। তো ল্যামডাটা 1 হয়ে গেল। তাহলে এবার মিউ এর ভ্যালু বার কর। তাহলে দেয়ার 4, তাহলে মিউ এর ভ্যালুটা কত হবে? দেয়ার 4 ফ্রম 1 বা ফ্রম 2, 4 ইন্টু ল্যামডার ভ্যালু 1 প্লাস মিউ ইকুয়ালস টু 11। তাহলে মিউ ইকুয়ালস টু কত? 11 মাইনাস 4, তার মানে কত? মিউ ইকুয়ালস টু 7। তাহলে মিউটা হয়ে গেল কত? 7। তাহলে ল্যামডা প্লাস মিউ এর ভ্যালু চেয়েছে, তাহলে দেয়ার 4 ল্যামডা হচ্ছে 1, মিউ হচ্ছে 7, তার মানে হয়ে গেল কত? 8। মানে সঠিক অ্যান্সার হচ্ছে 8। তাহলে সেটা কোন অপশনে রয়েছে? সেটা রয়েছে অপশন সি, একদম জল করছে 8। তাহলে অপশন সি ইজ দি কারেক্ট অপশন। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যদি বুঝে থাকিস, তাহলে তোদের জন্য আবার একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি এখানে। যেটা তোরা নিজেরা করবি। কি হোমওয়ার্ক দেওয়া যেতে পারে বল? ধর এফ এক্স ইকুয়ালস টু, আমি দিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, ধর এফ ড্যাশ 0 ইকুয়ালস টু 2 আর এফ ড্যাশ মাইনাস 1 ইকুয়ালস টু ধর 1। ঠিক আছে, কিংবা আরো দিলাম এফ ড্যাশ মাইনাস 1, আর একটু সোজা অন্য কোনো ভ্যালু দিই, এফ ড্যাশ 0 ইকুয়ালস টু 0, এফ ড্যাশ মাইনাস 1 ইকুয়ালস টু ধর -1। ঠিক আছে, এখানেও একটা জিনিস কথা আমি বলার জন্য এটা দিলাম, এই যে যখন দেখবি কোনো কিছু ফাংশনের ভিতর একটা ভ্যালু বসালে সেই ভ্যালুটাই আবার চলে আসে, সেগুলোকে বলা হয় ফিক্সড পয়েন্ট। সেগুলোকে বলা হয় ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, ফিক্সড পয়েন্ট কথাটা না জানলেও অঙ্ক হয়ে যাবে, বা স্থির বিন্দু। স্থির বিন্দু মানে কি? কোনো ফাংশনের ভিতর যেটা দিবি সেটাই যখন আসবে, সেটাকে বলা হয় স্থির বিন্দু। যেমন এখানে 0টা স্থির বিন্দু হচ্ছে এফ ড্যাশের। ঠিক আছে, এখানে 0টা এবং -1টা এফ ড্যাশ এক্স এর স্থির বিন্দু। ঠিক আছে, তো এই ফিক্সড পয়েন্ট কথাগুলো বা বিভিন্ন নিখুঁত কনসেপ্ট, নিখুঁত কথাবার্তা, সেই সমস্ত কিন্তু আমাদের যারা যেইর জন্য প্রিপারেশন নিচ্ছিস বা নিবি, ঠিক আছে, তাদের জন্য কিন্তু ভীষণ জরুরি। শুধুমাত্র বোর্ডের পরীক্ষার উপর ডিপেন্ড করে কিন্তু আমি ক্লাস করাবো না বা করাচ্ছি না। যদি তাই করাতাম তাহলে দুটো একটা ফর্মুলা বলে অঙ্ক হতো, তাহলেই হয়ে যেত। আমার কাছে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা যেই মেন্স যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন কিন্তু অ্যাটেম্পটই করতে পারবো না। ইনফ্যাক্ট ডাব্লিউবিজে এর কোয়েশ্চেন ও ম্যাথমেটিক্সে এতটাই এবার মানে র্যাঙ্ক মানে লেভেল এতটাই হাই হয়ে গেছে, আমরা কিন্তু সেই কোয়েশ্চেনও ছুতে পারবো না যদি ঠিকঠাক ভাবে কনসেপ্ট রেখে না করি। ওই শুধুমাত্র বোর্ডের পরীক্ষা পর্যন্তই আমাদের গতি থাকবে।
তো সেই রকম যদি না করতে হয় তাহলে অবশ্যই কিন্তু ক্লাসগুলো মন দিয়ে ফলো কর, অনেক কথা আমি বলবো, অনেক কনসেপ্ট আমি দেবো, সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা কর। তাহলে কিন্তু দেখবি কোয়েশ্চেন অ্যাটেম্প করার ক্ষেত্রে বা কম্পিটিটিভ এর কোয়েশ্চেন দেখলে তোরা অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, বা কোয়েশ্চেন গুলো তোদের অ্যাপ্রোচটা তোরা করতে পারছিস। নয়তো কিন্তু শুধুমাত্র দুটো ফর্মুলা পড়ে অন্তত কম্পিটিটিভ এর পরে কোয়েশ্চেন অ্যাটেন্ড করা যাবে না, যদি না কনসেপ্টুয়ালি আমরা স্ট্রং হই। তাই কনসেপ্ট আমাদের ভালোভাবে স্ট্রং করতে হবে, তবে গিয়েই কিন্তু তোরা সমস্ত দিক থেকে প্রিপেয়ার করতে পারবি। কারণ বোর্ডের পরীক্ষাটা কিন্তু আমাদের কাছে শেষ কথা নয়। আমরা সায়েন্স নিয়ে পড়ছি যখন, তখন একটা বড় অংশের তোরা স্টুডেন্ট অবশ্যই কম্পিটিটিভের দিকে তো যাবি। তো সেক্ষেত্রে কিন্তু তোদের কনসেপ্টটাই বেশি কাজে দেবে, ফর্মুলা নয়। ফর্মুলা তো অবশ্যই লাগবে, কিন্তু শুধুমাত্র ফর্মুলা ফেলার জায়গায় আগে আসতে হবে, অঙ্কটাগুলোকে নিয়ে আসতে হবে। বোর্ডের কোয়েশ্চেনের অঙ্ক ডাইরেক্ট ফর্মুলা ফেলে দিতে পারিস, কিন্তু কম্পিটিটিভ এর কোয়েশ্চেনে ফর্মুলা ফেলার জন্য তার আগে কিছু বেসিক স্টেপ থাকে, কিছু ইম্পর্টেন্ট কাজ থাকে, কিছু কনসেপচুয়াল জায়গা থাকে, সেই লকগুলো আমরা খুলতে গেলে অবশ্যই আমাদেরও কনসেপচুয়ালি স্ট্রং থাকতে হবে। নয়তো প্রথমেই যদি ভাবি যে ফর্মুলা ফেলবো আর হয়ে যাবে, তা হবে না। হয় না, প্রথমে ফর্মুলা পড়বেই না কম্পিটিটিভ এক্সামের অঙ্কে। আমি কোনো ভয় দেখাচ্ছি না বা ভয় দেখানোর চেষ্টাও করছি না, আর ভয় তোরা পাবিও না যদি নিয়মিত যদি ক্লাসগুলোকে ফলো করিস। ঠিক আছে, সেইভাবেই তোদের আমি প্রিপেয়ার করব, সেইভাবেই তোদের আমি ক্লাস করাবো। কোনো ছ্যাবলামির জায়গা এখানে কিন্তু নেই। ঠিক আছে, এটা অঙ্কের ক্লাস, এখানে কোনো গল্প দিয়ে নিজের বড়াই করে বাতেলা করে এখানে কাজ হবে না। ঠিক আছে, এখন প্রথম প্রথম আমি বলছি কিভাবে ক্লাস হবে তাই বললাম, এরপরে তোরা নিজেরাই দেখতে পাবি যে না, সত্যি ক্লাসের লেভেল অন্য জায়গার থেকে আলাদা। ঠিক আছে, আর এই কথাগুলো আমার যে কোনো অঙ্ক দেখলেই আমার নিজে থেকে বেরোচ্ছে বা বেরোয় আমাদের, কারণ আমরা হায়ার স্টাডিজ বা হায়ার ম্যাথামেটিক্স অনার্স এমএসসি পর্যন্ত পড়াতে আমরা অভ্যস্ত বা পড়িয়ে থাকি। ফলে সেই কারণে আমরা চাইলেও যে কোনো একটা সহজ ব্যাপারকে ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করে দেবো, আর কিছু সেই সম্পর্কে বলার থাকলেও বলবো না, ওভারলুক করে চলে যাব, সেই ব্যাপারটা আমরা করতে পারি না। ঠিক আছে, আর হায়ার স্টাডিজে কোনো ফর্মুলা দিয়ে শুধুমাত্র কাজ হয় না। যাই হোক, চলে আসি পরের কোয়েশ্চেনে। বিবৃতি ওয়ান বলেছে এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ফাইভ। তাহলে এফ ড্যাশ জিরোর মান বলছে 7 হবে, সেটা দেখা যাক আদৌ হয় কিনা। এফ ড্যাশ এক্স সমান কত? থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু এক্স প্লাস সেভেন ইন্টু ওয়ান প্লাস পাঁচের ডেরিভেটিভ শূন্য। ঠিক আছে, এখানেও একটা কথা বলে রাখি, কোনো পলিনোমিয়ালের যখন ডেরিভেটিভ হয় তখন তার ডিগ্রি এক ঘর কমে যায়। দেখ, 3 ডিগ্রি ইকুয়েশন ছিল, হয়ে গেছে 2 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আবার ডেরিভেটিভ করবি, দেখবি আরো 1 ডিগ্রি কমে গেছে। সবসময় মাথায় রাখবি, কোনো পলিনোমিয়ালের একবার ডেরিভেটিভ করলেই তার ডিগ্রি এক কমে যায়। ঠিক আছে, অর্থাৎ n ডিগ্রি পলিনোমিয়ালকে ডিফারেন্সিয়েট কর, n-1 ডিগ্রি পলিনোমিয়াল হয়ে যাবে। n ডিগ্রি পলিনোমিয়ালে ডিফারেন্সিয়েশন করবি, দেখবি n-1 ডিগ্রি পলিনোমিয়াল হয়ে গেছে। তুই যদি আবার ডিফারেন্সিয়েশন করিস তখন দেখবি সেটা n-2 ডিগ্রি হয়ে গেছে, এবং কমতে কমতে থাকবে অ্যান্ড সো অন। এরকম করতে করতে যখন করবি, n ডিগ্রি ডিফারেন্সিয়েশন করবি, ঠিক আছে, তখন দেখবি ডিগ্রি একেবারে শূন্য হয়ে গেছে, মানে কনস্ট্যান্ট পরিণত হয়ে গেছে।
বোঝা গেল? যাই হোক, আমরা যেটা বলছিলাম আবার এখানে আসি। এবার এফ ড্যাশ জিরোর মান বলছে 7 হবে, সত্যি কি হবে দেখা যাক আদৌ হয় কি হয় না। তাহলে এফ ড্যাশ জিরো মানে হচ্ছে 3 ইন্টু জিরো স্কোয়ার মাইনাস 6 ইন্টু জিরো প্লাস 7, তার মানে জিরো, এটাও জিরো, এটাও 7, তার মানে 7 হচ্ছে, তার মানে একদম সত্যি কথা বলেছে, কোনো সেখানে জল মেশানো নেই, একদম সত্যি। তার মানে এফ ড্যাশ জিরোর ভ্যালু 7। আচ্ছা, তো বিবৃতি 2 টা এবার চলে আসবো। এবার কিসে আসবো? বিবৃতি 2 তে। এটা গেল বিবৃতি 1, যেটা কিনা একদম সত্য স্টেটমেন্ট। তার মানে বিবৃতি 1 যেহেতু সত্য, তার মানে তার মানে বিবৃতি 1 বিবৃতি 2 উভয় মিথ্যা, এই কথা ঠিক নয়। ঠিক আছে, কেবলমাত্র বিবৃতি 2 সত্য সেটাও ঠিক নয়। ঠিক আছে, কারণ কেবলমাত্র বিবৃতি 2 সত্য হবে কি করে, 1টা তো অলরেডি সত্য হয়ে রয়েছে। ঠিক আছে, উভয় সত্য হতে পারে কিন্তু শুধুমাত্র 2 সত্য এটা হতে পারে না। শুধুমাত্র 1 সত্যও হতে পারে, কিন্তু সেটা এখনো কনফার্ম করা যাচ্ছে না যতক্ষণ না 2 নম্বরটাকে চেক করছি। তাই তো, তা 2 চেক করা যাক কি বলেছে। y ইকুয়ালস টু এক্স প্লাস 1/x, একদম প্রথমে এইরকম ডিফারেন্সিয়েশনই আমরা করেছি। dy dx বের কর। dy dx করলে কত হচ্ছে বল? সেটা হয়ে যাচ্ছে হচ্ছে x এর ডেরিভেটিভ 1 মাইনাস, আর 1/x এর ডেরিভেটিভ কত? মাইনাস 1/x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার 1/x মানে x স্কোয়ার দিয়ে গুণ করলে কত হচ্ছে? x স্কোয়ার ইন্টু dy dx সমান হয়ে যাচ্ছে x স্কোয়ার মাইনাস 1। তাই তো, লসাগু হয়েছিল x স্কোয়ারটা, সেই x স্কোয়ারটা দিকে গুণ করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেয়ার ফোর এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই চেয়েছে তার ভ্যালু। তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স মানে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স ওয়াই, ওয়াই মানে কত? এক্স প্লাস 1/x। তার মানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এক্স দিয়ে গুণ করলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স দিয়ে এটাকেও গুণ হবে, সেটা হয়ে যাবে 1, কিন্তু মাইনাস 1 হবে অবভিয়াসলি, নট প্লাস 1। তাই তো, কারণ মাইনাস এক্স এর এখানে প্লাস রয়েছে, তখন এক্স স্কোয়ার এবং মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, তার মানে মাইনাস ওয়ান দ্যাট ইজ -2 পড়ে থাকবে। কিন্তু প্রশ্নে বলেছে প্রশ্নে বলেছে +2, প্রশ্নে বলেছে +2, এটা হওয়া উচিত ছিল -2, তার মানে এটা মিথ্যা। মানে সঠিক স্টেটমেন্ট কি হয়ে গেল? কেবলমাত্র এক একটাই সত্যি। ঠিক আছে, দুটোই সত্যি এটা নয়, এক একটাই শুধুমাত্র সত্যি ছিল, দু একটা মিথ্যা বেরিয়েছে। বোঝা গেছে? আচ্ছা, প্রথম যে অঙ্কটা দিয়েছে বলেছে এফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এরকম করতে করতে কিন্তু সব টার্মই এখানে রয়েছে, এক্স টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এটাও কিন্তু একটা পলিনোমিয়াল ইকুয়েশন দিয়েছে, কিন্তু এর ডিগ্রিটা হচ্ছে 100, এটা কিন্তু একটা 100 ডিগ্রির পলিনোমিয়াল। এটাকে যদি আমরা ঠিক করে সাজাই, সেটা হচ্ছে আমাদের কাছে এরকম আসছে না, এক্স টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স টু দি পাওয়ার 99, এই যে ডট ডট দেওয়া আছে মানে সমস্ত টার্মই সেখানে রয়েছে, ডিভাইডেড বাই 99 প্লাস ডট 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 এরকম ভাবে চলতে থাকবে, এক্স কিউব ডিভাইডেড বাই 3 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 এক্স ডিভাইডেড বাই 1 প্লাস 1 এরকম আসছে, যেটাকে আমরা অবশ্যই সামেশন দিয়ে এক্সপ্রেস করতে পারি। কোনো দরকার নেই, আমি বলছি কোনো দরকার নেই, কিন্তু তা সত্ত্বেও অঙ্কটা ডিটেলস অ্যানালাইজ করতে গেলে আমাদের এগুলো একটু জেনে রাখা দরকার।
আমি কিন্তু বারবার বলছি, আমি শুধুমাত্র বোর্ডের কাজ এখানে হচ্ছে না, এখানে কিন্তু বোর্ডের কনসেপ্ট অঙ্কগুলোই জয়েন্টের ক্ষেত্রেই যে ধরনের এক্সপ্রেশনের কাজ থাকে বা আমাদের কাজ থাকতে পারে সেই রকম কাজও কিন্তু আমি একেবারে করে নিচ্ছি, যাতে করে তোদের আমি জয়েন্টের ক্লাসে যখন কাজগুলো হবে তখন সেগুলো যেন নতুন না লাগে, যেটা এরকম তো কি একেবারেই তো বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই। ওই জন্য আমি ইচ্ছাকৃত আমি বোর্ডের ক্লাসে এই ধরনের এক্সপ্রেশন ইচ্ছা করে নিয়ে চলে আসছি। আমি কিন্তু চাইলেই এই জায়গাটা শুধুমাত্র ডেরিভেটিভ কাজ করলে হয়ে যেত, কিন্তু সেটাকে আমি ভেঙে ভেঙে দেখাতে চাইছি তার ফর্মটা অ্যাকচুয়ালি কি রকম। ঠিক আছে, তার সামটা দেওয়া থাকলে কিরকম হবে। পরীক্ষার সময় একই অঙ্ক, এই অঙ্কটাকে সাম ফাম দিয়ে দিয়ে দেবে, তবে ভুলিয়ে যাবে পুরোপুরি যে সাম আবার করতে গেলো, এটা আবার কিরকম জিনিস। হয়তো তোরা অঙ্ক করে এসছিস, তাকে ভাঙা ফর্মে করেছিস, তাকে যখন একসঙ্গে কালেক্টিভলি সাম দিয়ে দেবে, সিগমা দিয়ে ফর্মুলাটা দেবে, তখন তোদের ভয় লেগে যাবে। তো সেই ভয় আর লাগতে পারবে না, কারণ তোরা এখন চিনে যাচ্ছিস জিনিসটা। তো এক্স টু দি পাওয়ার 100/100, তার মানে পুরো জিনিসটা দেখ, পাওয়ারটা এন, নিচেও এন, পাওয়ারটা যা আছে নিচেও সেই সংখ্যাটাই আছে, পাওয়ারটা যা আছে নিচেও কিন্তু সেই সংখ্যাটাই রয়েছে। তার মানে সেটাকে আমরা বলতেই পারি এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন। এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন, শুধুমাত্র এই ওয়ানের ক্ষেত্রে এই জিনিসটা ঘটেনি, ওয়ানের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র জিনিসটা ঘটেনি, তাই ওয়ানটাকে আমরা আলাদা করে দেবো, এই ওয়ান সংখ্যাটাকে আমি আলাদা করে দিচ্ছি। তাহলে এন এর ভ্যালু শুরু হচ্ছে ওয়ান থেকে আপ টু 100 পর্যন্ত। দেখ, একের সময় এটা, দুই বসালে এটা, তিন বসালে এটা, 99 বসালে এটা, 100 বসালে এসে, এবং ডট ডট আছে মানে মাঝখানে কোনোটা আমি মিসিং নেই। কোনোটা আমি মিসিং নেই মানে সেটা কিন্তু একটা কমপ্লিট পলিনোমিয়াল, এটা কিন্তু একটা কমপ্লিট পলিনোমিয়াল। অর্থাৎ সম্পূর্ণ বহুপদী সংখ্যামালা অফ ডিগ্রি এন, অফ ডিগ্রি কত, 100, কারণ হাইয়েস্ট ডিগ্রি টার্ম হচ্ছে এখানে 100 রয়েছে, এবং এটা কিন্তু মনিক পলিনোমিয়াল নয়, এটা কিন্তু মনিক নয়। কেন মনিক নয়? কারণ এখানে হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্ট হচ্ছে 1/100। ঠিক আছে, এখানে হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 1/100, সিন্স coefficient of highest degree term, that is the leading term, is equals to coefficient of highest degree টার্মটা কত, x to the power 100, তার কোএফিসিয়েন্ট কত এখানে 1/100, নিচে 100 রয়েছে, তার মানে 1/100, সেটা মোটো 1/100টা 1 নয় নিশ্চয়ই। মনিক পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রি টার্মের কোএফিসিয়েন্ট কি হতে হয়, 1 হতে হয়, তার মানে নিশ্চয়ই 1 নয়, তার মানে সেটা অবভিয়াসলি কমপ্লিট পলিনোমিয়াল বাট নট মনিক। ডিগ্রি হচ্ছে 100, কারণ 100 ডিগ্রি টার্ম এখানে হাইয়েস্ট রয়েছে। তো তোদের এই পুরো এক্সপ্রেশনটাকে এরকম ভাবে যদি হুট করে দিয়ে দেয় জয়েন্টের ক্ষেত্রে, তখন কিন্তু পুরো ভুলেই যাবে যে না এটা কি রকম দিয়েছে। আলটিমেটলি কিন্তু তোরা বোর্ডের কোয়েশ্চেনের জন্য এটা করেছিস। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা অঙ্কটাতে আসি। তো এখান থেকে এফ ড্যাশ এক্স বের কর। কত হবে এফ ড্যাশ এক্স? ওয়ান এর ডেরিভেটিভ শূন্য, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, নিচে কত রয়েছে 2, এরপরে নিশ্চয় একটা x³/3 ছিল, সেটা করলে কত হবে 3x²/3, এরকম করতে করতে চলবে। লাস্টেরটা কত হবে 100x⁴99 ডিভাইডেড বাই 100। সে তো অবশ্যই আমাদের ডিগ্রি এক ঘর কমবে, আমি তো আগের অঙ্কেই বলেছি যখনই ডেরিভেটিভ করা হবে তখন কিন্তু ডিগ্রি এক ঘর কমে যায়, তাই তো। তাহলে দিস ইকুয়ালস টু 1 প্লাস, এখান থেকে 2 2 কাটছে, এখান থেকে 3 3 কাটছে, এখান থেকে 100 100 কাটছে, তার মানে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট এক্স টু দি পাওয়ার 99। ঠিক আছে, এটা ছিল হচ্ছে একটা 100 ডিগ্রি নন মনিক কমপ্লিট পলিনোমিয়াল, 100 ডিগ্রি নন মনিক কমপ্লিট পলিনোমিয়াল একটা এফএক্স আকারে দিয়েছিল। কিন্তু এটা একটা নতুন যে আমরা এফ ড্যাশ করে পেয়ে গেলাম, ডিগ্রি এক ঘর কমলো ডেরিভেটিভ হয়েছে বলে, সেটা কমপ্লিটই থাকলো, কারণ 99 থেকে একদম এক্স হয়ে 1 পর্যন্ত সব রয়েছে, সমস্ত কটা টার্ম রয়েছে, এবং obviously এটা মনিক পলিনোমিয়াল বিকজ দি কোএফিসিয়েন্ট অফ হাইয়েস্ট ডিগ্রি টার্ম ইজ 1। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ হাইয়েস্ট ডিগ্রি টার্ম ইজ 1, এটা কিন্তু মনিক কমপ্লিট।
অফ ডিগ্রি 99। তো এই হচ্ছে আমাদের কাজটা। এবার আমাদের বলছে এফ ড্যাশ ওয়ান এর ভ্যালু কত হবে। তো এফ ড্যাশ ওয়ান এর ভ্যালু কত হবে, তাহলে দেয়ার ফোর, তাহলে প্রত্যেকটা এক্স এর জায়গায় ওয়ান বসে যাবে, ওয়ানের জায়গায় তো ওয়ানই বসবে, ওয়ানের জায়গায় নিশ্চয়ই অন্য কিছু বসবে না, ওয়ানের জায়গায় ওয়ানই বসবে। আর এক্স গুলোর জায়গায় ওয়ান বসবে, তার মানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান কিউব প্লাস ডট 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 প্লাস ওয়ান টু দি পাওয়ার 99। এবার এখান থেকে এতটা, এই এক পাওয়ার থেকে শুরু করে এক দুই তিন করতে করতে 99টা তো রয়েছেই, তাই তো। তার মানে এখানে ওয়ান একটা রয়েছে, আর এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 99 পাচ্ছি, কারণ ওয়ানের পরে যা দিবি সবকটাই ওয়ান থাকছে, তার মানে 99টা ওয়ান থাকছে। 99টা ওয়ান যোগ করলে কত হবে, 99 হবে। আর ওয়ান প্লাস 99-এ কত হবে, 100 হয়ে যাবে। ওয়ান প্লাস 99-এ কত হয়ে যাবে, 100। আমার সঠিক অপশন হচ্ছে অপশন বি। সঠিক অপশন হলো অপশন বি। বোঝা গেছে? এই অঙ্কটা করতে কিন্তু আমি আবারও বলছি যে এত কিছু জানতে হবে, এত কিছু করতে হবে এমন কোনো কথা নেই। শুধুমাত্র কেউ যদি এটুকুনি করতে পারে তাতেই অঙ্কটা হয়ে যাবে। কিন্তু অঙ্কটা সম্পর্কে এক্সট্রা নলেজ চাইতে হলে, তার যদি ডিটেলস অ্যানালিসিস করতে হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। ঠিক আছে? যাই হোক, তারপরে দেখ, তাহলে নেক্সট চলে আসি হচ্ছে পরে যে অঙ্কটা রয়েছে। তো এটাও দেখতে পাচ্ছি একটা সিরিজ, আগেরটাও সিরিজ ছিল কিন্তু সেটা হচ্ছে একটা ফাইনাইট সিরিজ, এটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ। তো সেখানে আমাদের ডিফারেন্সিয়েশনটা করতে বলেছে, y equals to x minus x square by 2 plus x cube by 3 plus x to the power 4 by, না এটার আমাদের কাছে রয়েছে এখানে একটা নেগেটিভ সাইন। তার মানে এটাকেও আমরা সামেশন দিয়ে লিখতে পারি। সামেশন দিয়ে কেউ যদি লেখে তাহলে কত লিখবে, সামেশন দিয়ে যদি বলে যে না এটা আমি লিখতে চাই, তা কি লিখবি বল। সামেশন দেখতে পাচ্ছি সেটাকে বলছি প্লাস মাইনাস করতে করতে, এখানে প্রথম টার্মটা প্লাস, তারপরে টার্মটা মাইনাস, তারপরে টার্মটা প্লাস, তারপরে টার্মটা মাইনাস, আবার প্লাস, এইভাবে চলছে। এই ধরনের সিরিজকে বলা হয় অল্টারনেটিং সিরিজ। কি বলা হয়, অল্টারনেটিং সিরিজ বলা হয়। এটাকে বলা হয় অল্টারনেটিং সিরিজ। কেন অল্টারনেটিং বলছি, কারণ প্লাস মাইনাস এরকম করে করে যাচ্ছে। ঠিক আছে? এবং আরো একটা বিশেষ নাম রয়েছে, এটা হচ্ছে একটা পাওয়ার সিরিজ। আরো একটা বিশেষ নাম রয়েছে, এই সিরিজ গুলোকে বলা হয় পাওয়ার সিরিজ। মানে দেখ এক্স এর পাওয়ার করে 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 আমাদের ইনফাইনাইট সিরিজটা তৈরি হচ্ছে। তো যাই হোক, আমরা এই সিরিজটাকে লিখতে পারবো কি করে, মানে এটাকে যদি সামেশনে লিখতো, যদি হুট করে একটা সামেশন দিয়ে বলে দিত, তখন আমরা কি লিখতাম, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার, দেখ প্রত্যেকটা, প্রথমটা হচ্ছে ওয়ান বাই ওয়ান, কিছু নেই মানে ওয়ান বাই ওয়ান, তারপর টু বাই টু, থ্রি বাই টু, তার মানে এক্স টু দি পাওয়ার এন বাই এন ফর্মেই যাচ্ছে। কিন্তু এই যে প্লাস মাইনাস করে যাচ্ছে, আমি শুধুমাত্র এটুকুনি লিখলে, এইটুকুনি করে যদি লিখে দিই যে এন ইকুয়ালস টু ওয়ান থেকে আপ টু ইনফিনিটি, তাতে করে কিন্তু এই সিরিজটা আসবে না। তাতে করে কোন সিরিজটা আসবে, এখান থেকে শুধুমাত্র এটুকুনি যদি লিখি, সেখান থেকে কিন্তু আসবে হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত আসবে। কিন্তু এই প্লাস মাইনাস এই গল্পটা সামেশনে কিন্তু আসবে না, যদি আমি শুধুমাত্র এটুকুনি লিখি। তাহলে প্লাস মাইনাসটা আনার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা করা হয়, আমরা জাস্ট এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এখন দেখ 1 ডিগ্রি টার্মের আগে প্লাস রয়েছে কিন্তু 2 এর আগে নেগেটিভ রয়েছে, 1 এর আগে প্লাস রয়েছে, 2 এর আগে নেগেটিভ রয়েছে, তার মানে এটা আলটিমেটলি পাওয়ারটা n-1 আকারে রয়েছে। কিংবা n+1ও বলতে পারিস, n+1 অথবা n-1। কারণ n-1 বা n+1 আকারে থাকলে তবেই কিন্তু অড ডিগ্রি টার্মের আগে পজিটিভ আসছে, তাই তো। তুই যদি বলিস এখন -1 টু দি পাওয়ার n, তাহলে n ইকুয়ালস টু, তুই যদি 1 বসাস তাহলে কত আসছে, -1 টু দি পাওয়ার 1, দ্যাট ইজ -1 চলে আসছে। কিন্তু n ইকুয়ালস টু 1 এ কিন্তু এটা পজিটিভলি রয়েছে টার্মটা। তো সেক্ষেত্রে আমি যদি -1 টু দি পাওয়ার n-1 করি, কিংবা n+1ও করতে পারিস,
সেটা করলে কিন্তু তবে গিয়ে -1 to the power 0 এসে তোর পজিটিভ 1 দিচ্ছে। তুই যদি শুধু n থাকতো n=2 বসা, তাহলে কত হচ্ছে, n=2 বসালে কিন্তু তুই পেয়ে যাচ্ছিস -1 to the power 2, অর্থাৎ পজিটিভ টার্ম পেয়ে যাচ্ছিস। কিন্তু 2 এর আগে কিন্তু নেগেটিভ আছে। তো সেই নেগেটিভটাকে যদি তুই অ্যানালাইজ করতে হয়, সেখানে রিপ্রেজেন্ট করতে হয় সামে, তো তোকে কিন্তু এই n-1 বা n+1ই ব্যবহার করতে হবে। কারণ যখনই তুই এই দুটো ব্যবহার করবি n-1 বা n+1, এক ঘর বাড়িয়ে বা কমিয়ে নিবি, তখনই ইভেন্ট গুলো অডে পরিণত হয়ে যাবে, অড গুলো ইভেন হয়ে যাবে। কারণ একটা ইভেন সংখ্যা থেকে এক বাদ দিলে কিন্তু অড হয়ে যায়, আগের অডটা হয়ে যায়। একটা ইভেনের সঙ্গে এক যোগ করলে পরের অডটা পেয়ে যাবি। বোঝা গেল? তো এই কারণে আমি -1 to the power n-1 লিখলাম। তো এটা হচ্ছে একটা পাওয়ার সিরিজ। যাই হোক, এবার দেখ এখানে আমাদের ডিভাইডিএক্স বার করতে হবে আলটিমেটলি। তো আগে ডিভাইডিএক্স কর। এই ডিভাইডিএক্স করার জন্য এইসব কিচ্ছু জানার প্রয়োজন নেই। আমি এই কথাটা এটাও মেনশন করে দিচ্ছি, যেগুলো জানার প্রয়োজন নেই, কারণ যাদের কঠিন লাগছে এগুলো হায়ার স্টাডিজের একটু কনসেপ্ট আমি যখন দেবো বা অন্য এক্সট্রা কনসেপ্ট যখন দেবো, তখন একটু তুলনামূলক অন্যগুলো থেকে একটু কঠিন লাগবে বা একটু অন্যরকম লাগতে পারে। তো সেই অন্যরকম লাগাটা যারা এখনো ধরতে পারছিস না, তাহলে আমি বলবো যে তারা শুধুমাত্র অঙ্কটা যেটুকুনি বলছি যে এটা করার দরকার নেই অঙ্কটার জন্য, সেগুলো বাদ রেখে কর। তাতে করে কি সুবিধা হবে, আমি যদি যাদের এগুলো বুঝতে পারছিস না তা সত্ত্বেও করার চেষ্টা করিস, তখন তোদের অঙ্কটাই ভয় লেগে যাবে। তো অঙ্কটাকে ভয় পেয়ে লাভ নেই। তাহলে তুই বেসিক জায়গাগুলো আগে ক্লিয়ার কর, তারপরে ওইগুলো আবার যখন ভিডিওটা দরকার হলে আবার দেখবি, তখন দেখবি এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই কথাগুলো যখন বুঝেছি, বলেছি, কি বলেছিলাম সেই মাহাত্মটা তখন বুঝতে পারবি। ঠিক আছে? x - x²/2, এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, 1 হবে। এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত, 2x ডিভাইডেড বাই 2টা তো আছেই কনস্ট্যান্টটা, প্লাস x³ কত হবে, 3x², ডিভাইডেড বাই কত, 3, মাইনাস x⁴ মানে কত, 4x³ ডিভাইডেড বাই কত, 4, প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি চলবে এগুলো। তাহলে কি এসে যাচ্ছে, 1 - কারণ এখানে 2 2 কাটছে, এখানে 3 3 কাটছে, এখানে 4 4 কাটছে। তাহলে 1 - x প্লাস x² মাইনাস x³ প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি চলছে। ঠিক আছে? আপ টু ইনফিনিটি এটা চলছে। তো এক্ষেত্রে 1 + x * dy/dx এর মান কত হবে, 1 + x * dy/dx এর মানটা কত হবে? তো এখানে অবশ্যই আমার যেটা বলে রাখার দরকার, সেটা হচ্ছে এই যে অঙ্কটা, মানে এই যে ভ্যালুটা, সেটা আর কিছুই না, সেটা হচ্ছে 1 + x⁴ এর সিরিজ। এইটা একটু মনে রাখতে হবে, যে 1 + x, আমি এখানে পরপর লিখে দিচ্ছি, 1 + x⁴ সেটা সিরিজটা হয় হচ্ছে 1 - x প্লাস x² মাইনাস x³ প্লাস ডট 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 চলতে থাকবে। তারপর 1 - x যদি করি, তাহলে সেমই থাকবে, কিন্তু সমস্তটা প্লাস হয়ে যাবে তখন। ঠিক আছে? এরকম ভাবে কাজটা হয়। তো ফলে তো আমাদের এই সিরিজটা না জানা থাকলে হবে না। এটা অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা একটা এক্সট্রা কনসেপ্ট, যেটা না মনে থাকলে আমাদের অঙ্ক হবে না। কিছু এক্সট্রা কনসেপ্ট ছাড়া আবার অঙ্ক হবেই না। তাহলে দেওয়ার ফোর, তাহলে এটাকে আমরা কি লিখতে পারছি, এবার এটা কি করে আসে সেটা জানার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী সেমিস্টারে যার কাজ রয়েছে, সেটা হচ্ছে আরেকটা এটার কথা বলে রাখি, এই সিরিজটা কিন্তু কোনো যাত্রা সিরিজ না, এটাও একটা, এটার নাম রয়েছে, এটা হচ্ছে ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ বা অসীম গুণোত্তর প্রগতি। এটা হচ্ছে অসীম গুণোত্তর প্রগতি, যেটা আমরা সেম 2 তে গিয়ে শিখবো, সেম 2 তে গিয়ে শিখবো, এখন নয়।
এখন শুধু নামটা বলে রাখলাম, এই সিরিজটা হচ্ছে অসীম গুণোত্তর প্রগতি বা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ, যেটা আমরা সেম 2 তে পড়তে হবে তার ডিটেলস কাজ। এবং এখানে একটা জিনিস উল্লেখ করেছে, সেটা আমি আর তোদের বলছি না যে কি উল্লেখ করেছে, কেন উল্লেখ করেছে, তাও একটু থাক বলেই দিই। যখন দিয়েছে প্রত্যেকটা জিনিসটার রিপ্রেজেন্টেশনটা ভাব। মড এক্স লেস দ্যান 1 দিয়েছে, এটাকে বলা হয় মড এক্স। তো মড এক্স লেস দ্যান 1, এই রেঞ্জটা, মড এক্স লেস দ্যান 1 মানে হচ্ছে এক্সটা -1 থেকে 1 এর মধ্যে রয়েছে। এই রেঞ্জটার কারণেই আমরা এটা লিখতে পারছি। ঠিক আছে, এই যে জিনিসটা লিখতে পারছি, এটার কারণ হচ্ছে মড এক্স লেস দ্যান 1 বলেই। ঠিক আছে, কিন্তু কেন সেটা এখন বললে বুঝতে পারবি না, তাই আমি বলছি না। একটা কনভার্জেন্সের গল্প রয়েছে, যে কখন এই সিরিজটা কনভার্জ করবে, কখন এই সিরিজটার ভ্যালু পাওয়া যাবে। সহজ কথায় বলছি, কখন এই সিরিজটার ভ্যালু পাওয়া যাবে। এই সিরিজটার ভ্যালু তখনই পাওয়া যাবে যখন এই এক্স গুলোর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে রয়েছে, অর্থাৎ মড এক্সটা যখন 1 থেকে ছোট। ঠিক আছে, যাই হোক, তো এরকম পাচ্ছি, তার মানে 1 + x, এটার কার ভ্যালু ছিল, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে 1 + x যদি ডিওয়াই ডিএক্স এর সঙ্গে গুণ করিস, তাহলে তার ভ্যালু চলে আসছে 1। 1 + x যখন ডিওয়াই ডিএক্স এর সঙ্গে গুণ করবি, তখন তার ভ্যালু চলে আসবে 1। ঠিক আছে, তোমার সঠিক অপশন চলে আসছে 1, অর্থাৎ অপশন বি ইজ দি কারেক্ট অপশন। ঠিক আছে, এই অঙ্কটা বেশ কনসেপচুয়াল একটা জায়গা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কনসেপচুয়ালি যদি ভিতরে ঢুকতে চাস, তাহলে অনেক রকম কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হয়েছে। কিন্তু উপরে উপরে যদি দেখতে যাস, তার মানে এই স্টেপটা, এই স্টেপটা, এই স্টেপটা, জাস্ট স্টেপ গুলো ফলো করতে হবে, আর এটা মুখস্থ করতে হবে যে এটা সিরিজটা হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার -1। ঠিক আছে, আর বাকি এই সিরিজ গুলো ফলো করলেই হয়ে যাবে। কিন্তু সাইডের কনসেপ্ট গুলো, যেগুলো এক্সট্রা কনসেপ্ট দিলাম, সেগুলো কিন্তু বেশ মানে অনেক হাই লেভেলের কনসেপ্ট দিয়ে এগুলো হচ্ছে। ঠিক আছে, এই যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দিয়েছে, বলেছে y = 1 + x/1 ফ্যাক্টোরিয়াল, মানে 1 + x/1 factorial, then x² / 2 factorial plus x³ / 3 factorial, এরকম ভাবে চলছে। ঠিক আছে, তারপর x⁴/4 factorial প্লাস ডট ডট ডট, এটা চলছে। এটা মানে ফ্যাক্টোরিয়াল আমরা জানি, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 থেকে n পর্যন্ত গুণফল, মানে 1 × 2 × করতে করতে 3 পর্যন্ত। যেমন 2 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি বলবো, 1 × 2, তার মানে 2। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত ভাববো, 1 × 2 × 3 × 4, তার মানে কত, 3 × 2 = 6, 4 × 6 = 24। এরকম ভাবে ফ্যাক্টোরিয়াল বের করতে হয়। ঠিক আছে, এরকম ভাবে আমাদের ফ্যাক্টোরিয়ালটা বের করতে হয়। ওকে, তো যাই হোক, যেমন যদি আমাকে এখন বলে যে 4 ফ্যাক্টোরিয়াল মানে আমি কি লিখতে পারি, 4 ফ্যাক্টোরিয়াল মানে দেখে যে 1 2 3 এর গুণফল ইন্টু 4, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 লিখতে পারি। অর্থাৎ n+1 এর ফ্যাক্টোরিয়াল, সেটাকে আমরা লিখতে পারি n পর্যন্ত ফ্যাক্টোরিয়াল দিয়ে n+1 এক্সট্রা একটা গুণ করলেই চলে আসবে। কিংবা n-1 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল ইউজ করে n × n+1 সেটাও লিখতে পারি। যেমন এটাকে আমরা লিখতে পারি না, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 × 4, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 × 4। তো এগুলো হচ্ছে ফ্যাক্টোরিয়ালের নেচার। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একদম 1 থেকে গুণ শুরু করে 1 ঘর করে করে পুরো n পর্যন্ত গুণ করতে হবে, তাহলে n ফ্যাক্টোরিয়াল পাওয়া যাবে। আবার আরো একটা কনসেপ্ট হয়, সেটা হচ্ছে ডবল ফ্যাক্টোরিয়াল, ট্রিপল ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট হতে পারে। যেমন ধর কেউ যদি বলে কেউ যদি বলে 7-এর ডবল ফ্যাক্টোরিয়াল করতে হবে। ডবল ফ্যাক্টোরিয়াল মানে শুরু হবে কত থেকে, 7, দেন 7-এর পর 2 ঘর কমলে কত হচ্ছে, 7-এর পর 2 ঘর কমলে 5, 5-এর পর আরো 2 ঘরে। ডবল ফ্যাক্টোরিয়াল মানে 2 ঘর করে করে কমতে কমতে যাবে। এখানে যেমন 1 ঘর করে করে কমতে কমতে গেছে, 4-এর পর 3, 3-এর পর 2, 2-এর পর 1। এখানে কিন্তু ডবল ফ্যাক্টোরিয়াল হলে 4-এর পর ডাইরেক্ট 2 চলে আসতো। ঠিক আছে, মানে 7 × 3 × তাহলে কত হচ্ছে, এখানে একটা 3 চলে আসছে 5-এর পর 2 ঘর কমলে, এবং 3-এর পর যদি আরো 2 ঘর কমে তবে গিয়ে 1 চলে আসছে। তাহলে 5 × 7 = 35, 35-কে 3 দিয়ে গুণ করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, তাই তো?
অর্থাৎ 35কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, ওদিকে 90 আর ওদিকে হচ্ছে 15, তেমন 105। কিংবা 7-এর যদি আমি এখন ট্রিপল ফ্যাক্টোরিয়াল করতাম, ট্রিপল ফ্যাক্টোরিয়াল করলে কি হবে, 3 ঘর করে করে কমবে। অর্থাৎ প্রথমে শুরু হবে 7 থেকেই, তারপরে কত হবে, 7-এর পর 3 ঘর কমলে ডাইরেক্ট 4, 4-এর পর যদি আরো 3 ঘর কমে তাহলে কত হবে, ডাইরেক্ট 1, তাই তো। তার মানে 4 সাথে 28। ঠিক আছে, এইভাবে আমাদের ডবল ফ্যাক্টোরিয়াল ট্রিপল ফ্যাক্টোরিয়ালও কাজ হয়। তো যাই হোক, আমাদের এখানে সিঙ্গেল ফ্যাক্টোরিয়াল দিয়েছে এবং তার মানে এখানে কিন্তু কোনো রকম এমনিতেও ক্যালকুলেশন করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কোনো কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার নেই যে না ফ্যাক্টোরিয়াল গুলো তুমি ক্যালকুলেট করতে হবে, সেটা করা পসিবল নয়, বিকজ এখানে ইনফাইনাইট পর্যন্ত রয়েছে। ঠিক আছে, তো অত বড় ক্যালকুলেটর তো আমরা পাবো না নিজেদের হাতে, আর তাছাড়া নিজেরা তো ক্যালকুলেশন করে করতেও পারবো না। তাহলে কি কি ট্রিক্স রয়েছে এখানে অঙ্কটা করার ক্ষেত্রে, অঙ্কটা তাহলে করবো কি করে? তো করার জন্য প্রথমেই ডিওয়াই ডিএক্স করে দে। প্রথমে যদি ডিওয়াই ডিএক্স করি তাহলে 1 এর ডেরিভেটিভ কত, 0। এক্স এর ডেরিভেটিভ কত, 1, তাহলে 1/1 ফ্যাক্টোরিয়াল, প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত, 2x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস এটা কত, এক্স কিউবটা হয়ে যাবে 3x স্কোয়ার ডেরিভেটিভ করলে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল অ্যাজ ইট ইজ থেকে যাবে, প্লাস 4x কিউব ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল থেকে যাবে, প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত থেকেই যাবে। তাহলে এবার বুঝতে হবে 1/1 ফ্যাক্টোরিয়াল, 1 মানে 1 আর 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2x ডিভাইডেড বাই, আমি একটু আগে একটা ফর্মুলা লিখেছি কি না, n+1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু n+1। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই কর। তাহলে এই যে 2 ফ্যাক্টোরিয়াল নিচে লেখা রয়েছে, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, প্লাস 3x স্কোয়ার যেটা রয়েছে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারি, 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3, প্লাস পরেরটা কি লিখতে পারি, 4x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4, প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। ঠিক আছে, এবার দেখ কিছু কিছু সংখ্যা উপর থেকে একটা একটা করে কেটে যাচ্ছে, যেমন এখানে কাটছে হচ্ছে এই 2 এর সঙ্গে 2 কেটে যাচ্ছে, 3 এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, 4 এর সঙ্গে 4 কেটে যাচ্ছে, এবং এভাবে কাটতে কাটতে থাকছে। তাহলে প্রথম যে কম্পোনেন্টটা হয়ে গেল, প্রথম টার্মটা হয়ে গেল 1, দেন তারপর হয়ে গেল x/1 ফ্যাক্টোরিয়াল, দেন তারপর একটা এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর একটা এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এবং তারপরে কিছু লেখা হয়নি কিন্তু টার্মগুলো তো আছেই। তো সেটা কিরকম আছে, x⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম ভাবে রয়েছে। তার মানে আলটিমেটলি যে ওয়াই সিরিজটা দিয়েছে সেই সিরিজটাই পুনরায় রয়েছে, পুনরায় আবার সেটাই রয়েছে। তার মানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু তাহলে এখানে কত হয়ে গেল, ডিওয়াই ডিএক্স সমান ওয়াই হয়ে গেল, কত হলো, ওয়াই। অর্থাৎ সঠিক অপশন কোনটা বল, সঠিক অপশন হয়ে গেল হচ্ছে অপশন সি, অপশন সি তে আমাদের ওয়াইটা দিয়েছে। ঠিক আছে, এবার যদি সিরিজের এই হিসেবে না করিস, কারোর যদি সিরিজ মনে থাকে এটা কার সিরিজ, তাহলে অঙ্ক এক লাইনে হয়ে যাবে। কার সিরিজ যদি এটা মনে থাকে অঙ্কটা এক লাইনে হবে, y ইকুয়ালস টু 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, ই টু দি পাওয়ার এক্স এর ইনফাইনাইট এক্সপ্যানশন, টেলর সিরিজ এক্সপ্যানশন। ঠিক আছে, এটাকে আমরা যেটাকে লিখে থাকি কিরকম ভাবে না, সামেশন এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, এর ভ্যালু একদম ডাইরেক্ট 0 থেকে ইনফিনিটি পর্যন্ত চলছে, তাই তো। এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, তো এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ওয়াই যদি হয় ই টু দি পাওয়ার এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স তো ই টু দি পাওয়ার এক্সই হবে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ সবসময় ই টু দি পাওয়ার এক্সই হয়। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, কখনো সেটা চেঞ্জ হয়ে যায় না। ঠিক আছে, এক জায়গায় একটা মিম আমি দেখেছিলাম ম্যাথমেটিক্যাল, সেটা হচ্ছে বলছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, আমি কি বললাম, ই টু দি পাওয়ার এক্সই থাকে, এটা চেঞ্জ হয় না। এটাকে বলছে, একটা কথা আমাদের খুব প্রচলিত, শকুনের অভিশাপে গরু মরে না, এই কথাটা আমরা শুনেছি, তো এটাকে বলছে শকুনের অভিশাপ।
মানে মাথা কাটিয়ে বার করেও এটা কার উপর অ্যাপ্লাই হলো? গরুর উপর অ্যাপ্লাই হলো, e⁴x এর উপর। তাতে কি হলো? গরু কি মরলো? মরলো না। বোঝা গেছে? তো শকুনের অভিশাপে কিন্তু গরু মরবে না e⁴x এর ক্ষেত্রে, অর্থাৎ ddx টা ডেরিভেটিভটা যদি আমি শকুনের অভিশাপ হিসেবে ধরি, তাহলে গরুটা কিন্তু সেখানে মরবে না, যা আছে তাই থাকবে। তাহলে dy dx মানে e⁴x, আর e⁴x মানেই তো এখানে আবার y। তাহলে dy dx মানে y থাকবে। বোঝা গেছে? যাক, চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনে। এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেন। এগুলো ছিল হচ্ছে সিরিজ রিলেটেড কিছু প্রবলেম দিয়েছিল, ঠিক আছে? সেগুলোকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় সেটা আমরা বুঝেছি। ডিফারেন্সিয়েশনের নিয়মটা সেম, কিন্তু আমাদের একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, অ্যাডজাস্টমেন্ট গুলো ঠিকঠাক করে করতে হবে, তাহলে একটা সুন্দর এক্সপ্রেশন আমরা পেয়ে যাবো। আচ্ছা, নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে কলাম ম্যাচিং টাইপের একটা কোয়েশ্চেন। কি বলেছে? বাঁদিকের সঙ্গে ডান দিক মিলাতে বলেছে, অর্থাৎ বাঁদিকের ফাংশনের অপেক্ষকগুলোর ডেরিভেটিভ, বাঁদিকের যে অপেক্ষকগুলো রয়েছে তার ডেরিভেটিভ গুলো ডান দিকে গিভেন রয়েছে। এবার কোনটা কার ডেরিভেটিভ সেটা আমাদের বুঝে নিতে হবে, কোন ডেরিভেটিভটা কার সেটা আমাদের কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো সেটা বুঝে নেওয়ার ক্ষেত্রে এবার একটু বলি, যদি তোরা শর্ট ফিক্স অ্যাপ্লাই করতে চাস, মানে শর্টে কি করে কলাম ম্যাচিং করতে হয়, আলটিমেটলি তার এখানে চারটে অপশন রয়েছে, চারটে কোয়েশ্চেন রয়েছে হিসাব মতো। তার মানে কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন অ্যাটেন্ড করার ক্ষেত্রে কেউ যদি ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ডেরিভেটিভ করে বসে, তার মানে তাকে আলটিমেটলি একটা কোয়েশ্চেনের জন্য চারটে কোয়েশ্চেন তাকে সলভ করতে হলো, চারটে ফাংশনের ডেরিভেটিভ করতে হলো, চারটে অঙ্কের টাইম নষ্ট হলো, কিন্তু নাম্বার তুই একটা অঙ্কেরই পাবি। তো সেক্ষেত্রে আমাদের একটা সিম্পলিফিকেশন বা আমাদের একটা শর্ট ট্রিক্স এর দিকে এগোতেই হবে। শর্ট ট্রিক্স বলতে অপশন বেছে নেওয়ার দিক থেকে আমাদের একটু বুঝে শুনে অপশনটা বাছতে হবে, ঠিক আছে? প্রথমেই প্রত্যেকটা ফাংশনের ডেরিভেটিভ করবো বসে বসে, তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই অপশনের সঙ্গে প্রত্যেকটা অপশনেই সি কে লিঙ্ক করা আছে, সি কেই দেওয়া রয়েছে। তার মানে এক একটা সি হবে, এটা আমরা অলওয়েজ বুঝতে পারছি। এক একটাই যে সি হবে সেটা আমাদের আর চেক করার প্রয়োজন পড়বে না, কারণ এক একটা সি ছাড়ার কোনো অপশনেই কিছু নেই, অন্য কিছু নেই, ঠিক আছে? যদি থাকতো তিনটে অপশনে সি আর একটা অপশন অন্য কিছু, সেই অন্য কিছুটা যদি চেক করতাম, যদি দেখতাম যে অন্য কিছুটা মিলে যাচ্ছে, তাহলে মানে ওইটা সঠিক অপশন হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু প্রত্যেকটাতেই একের অপশনে সি দেওয়া রয়েছে, তার মানে একের অপশন চেক করে আমরা কোনো কনক্লুশনই পাবো না, তার মানে এক একটা হলে সি হবে। এটা চেক করে আমার কোনো লাভ নেই। এইবারে দিয়েছে দুইয়ের অপশনটা দেখ, দিয়েছে হচ্ছে এ বি ডি বি, A B D B, ঠিক আছে? এখানে কিন্তু কোথাও সিটা নেই, সিটা কিন্তু কোথাও নেই এখানে। আবার দেখ D A B D, তো যাই দিয়েছে দিয়েছে, আমরা মোটামুটি এবার সেকেন্ডটা চেক করে দেখি কি আসছে, সেকেন্ডটা চেক করে দেখি কি আসছে। তাহলে সেকেন্ড অপশনটা না চেক করলে আর কিছু করা যাবে না, সেকেন্ড অপশনটা এবার চেক কর। সেকেন্ড অপশনটা থেকেই হয়তো অনেক সময় আমরা ইয়েদের কনক্লুশনে চলে আসতে পারবো। তো সেকেন্ড অপশনে দেখবো, আমি যেটা বলবো সেটা হচ্ছে চারের অপশনটা তোরা চেক করতে পারিস। চারের অপশনটা চেক করাটা সহজ, সবসময় কলাম মেশিনের সময় সহজ অপশনের দিকে এগোবি। চারে কি দিয়েছে? y = 2 + 3/x + 4/x² + 5/x³ কি করে ডেরিভেটিভ করবি? টুটা কি কনস্ট্যান্ট, ডেরিভেটিভ কত? শূন্য। 3/x, তাহলে 3 × 1/x এর ডেরিভেটিভ বহুবার বলা হয়ে গেছে, সেটা হচ্ছে 1/x² মাইনাস। এবার 4 নিচে যখন এরকম স্কোয়ার ফর এই ধরনের থাকবে, নিচে থাকলে মাইনাস হবে, উপরে টুটা বসে যাবে, এই যে স্কোয়ারে যে টুটা সেটা বসবে, আর নিচে 2 + 1 হবে, এটাই তো বলেছিলাম আমি। যেমন এখানে 5 কনস্ট্যান্টটা থেকে যাবে, মাইনাস হবে, x³ নিচে রয়েছে মানে উপরে 3 বসবে, নিচে x³ এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে পাওয়ারটা। তার মানে কত হলো সিম্পলিফাই করলে? -3/x² -8/x³
-15/x⁴। ঠিক আছে, তার মানে কোনটা সঠিক হলো? মানে চারেরটার সঙ্গে বি যাচ্ছে, চারেরটার সঙ্গে যাচ্ছে হচ্ছে বি অপশনটা। তাহলে চারের সঙ্গে আমার যাচ্ছে হচ্ছে অপশন বি। তার মানে চারে অপশন বি কোথায় দেওয়া আছে? এখানে দেওয়া আছে আর এখানে দেওয়া আছে। তার মানে লাস্টে দুটো অপশন তো হবেই না, এই সি এবং ডি বাদ। তার মানে আইদার এ এবং বি এর মধ্যে যে কোনো একটা সঠিক, আইদার এ অথবা বি, তার মধ্যে যে কোনো একটা সঠিক। এবং সেটা কোনটা সঠিক সেটা কনফার্ম হওয়ার জন্য আমাকে 2 অথবা 3-এর মধ্যে যে কোনো একজনকে চেক করতে হবে। এবার কোনটাকে চেক করবো? যেটা করা সহজ, যেটা করা সহজ সেটাকেই চেক করব। ঠিক আছে, তো আমি ধর এখানে চেক করছি হচ্ছে সামথিং দুয়েরটাই চেক করি। দুয়েরটাই যদি চেক করি তাহলে কি আসছে দেখ। তাহলে দুয়েরটা করা যাক। অন্তত একটা টার্ম করলেই বুঝতে পারবি। যেমন এখানে 2x⁴ আছে, 2x⁴ হচ্ছে দুইয়ের অপশানে। তাকে তাকে ডেরিভেটিভ করলে কি আসবে? 2 4 x³ অর্থাৎ 8 x³ যুক্ত একটা টার্ম আসা উচিত। সেটা কোথাও আছে কি? সেটা আছে অপশন ডি তে আছে। যেমন অপশন ডিটাই সঠিক, মানে অপশন ডিটাই হচ্ছে দুইয়ের করেসপন্ডিং অ্যান্সার ডেরিভেটিভ। তার মানে দুইয়ে থাকবে হচ্ছে অপশন ডি, দুইয়েরটার জন্য হবে অপশন ডি। তার মানে অপশন বিটা কারেক্ট, অপশন এটা ভুল। ঠিক আছে, এই জায়গাটা ভুল রয়েছে। বোঝা গেল? জাস্ট একটা টার্ম চেক করলেই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ব্যাস, তারপরে দেখ। তাহলে এইভাবে কলাম ম্যাচিং করলে কিন্তু তাড়াতাড়ি কাজটা হবে। আমরা একটা মাত্র ফাংশনের ডেরিভেটিভ করেছি হিসাব মতো, তাও করার প্রয়োজন পড়তো না। একটু প্রথমেই যদি আমি শর্ট ট্রিক্স এর দিকে যাই, এটাও করার প্রয়োজন নেই। আমরা তো দেখেই বুঝতে পারছি 3/x এর ডেরিভেটিভ হয়ে যাবে -3/x²। সেটা কোথায় আছে খুঁজে বার করবো। সেটা কোথায় আছে খুঁজে বার করবো, এখানে জল করছে। ব্যাস, 4 নম্বরটাই হয়ে যাবে। তার মানে আমার কাছে চারের অপশন বি এরটাই হয়ে যাবে, চারের অপশনটা। ঠিক আছে, তাহলে একটা ডেরিভেটিভ করলেই, একটা টার্মের ডেরিভেটিভ করলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সমস্তটা করার দরকার নেই শর্ট ক্ষেত্রে অ্যাপ্লাই করলে। যাক, চলে আসি এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাজারশন রিজনিং জাতীয় একটা কোয়েশ্চেন। কি বলেছে সেই অ্যাজারশন রিজনিং এ? অর্থাৎ দুটো বিবৃতি দিয়ে দেবে। একটা বিবৃতি অপরটার কারণ হতে পারে, কিংবা দুটোই সঠিক হতে পারে, কিন্তু আর পরেরটা কারণ নয় এরকম হতে পারে, কিংবা দুটো স্টেটমেন্টই মিথ্যা হতে পারে। তো সেটা কি সেটা আমাদের চেক করে বুঝতে হবে। প্রথম বিবৃতি 1-এ দেখ, y দিয়েছে u² - 2। এখানে x² এর বদলে জাস্ট u² দিয়ে রেখেছে, আর কিছুই না। তার হোল স্কোয়ার। তাহলে dy/dt কত? 4 × u × u²-2, 4 × u × u²-2। এটা আসছে কিনা আমাদের চেক করতে হবে। মানে এটা dy/du দিয়েছে, এটা আসছে কিনা চেক করতে হবে। আসছে কিনা চেক কর। তো চেক করার ক্ষেত্রে এটাকে আগে ভাঙ, নাহলে করতে অসুবিধা হবে। না ভেঙেও করা যায়, কোনো অসুবিধা নেই। যে 2টাকে, এই পুরোটাকে এক্স হিসাবে ভাব। তাহলে x² তেমন হয়ে গেল 2x। তাহলে এক্স আগে ভাবছিস, u² - 2 কে আবার ডেরিভেটিভ করে দিতে হবে চেন রুলের কারণে। এটা ডেরিভেটিভ করলে কত হবে? 2u - 0। জন্য 2u, 2 এর জন্য 0। এবার 2u এর সঙ্গে এই 2 গুণ করলে কত হবে? 4u × u²-2। তার মানে যা দিয়েছে ঠিক দিয়েছে, কোনো ভুল দেয়নি। অপশন এ ইজ কারেক্ট, মানে অপশন এ এটা সত্যি। এবার দেখবো পরের যে স্টেটমেন্টটা, y = 1/t³। y = 1/t³ দিয়ে কি দিয়েছে দেখ, +2√t। তার মানে সেটাকে ঠিক করে লিখলে t⁻³ +2 × t⁻½ পাওয়ারে ভেঙে নিলে, নাহলে ডেরিভেটিভ করতে অসুবিধা হয়ে যাবে। তাহলে dy/dt কত হচ্ছে? t⁻³, মানে এখানে x এর জায়গায় জাস্ট t রয়েছে। সবসময় x দিয়েই থাকতে হবে এমন কোনো কথা নেই। তাহলে পাওয়ারটা আগে আসবে আর পাওয়ারটা এক ঘর কমবে। +2 এখানেও তাই, পাওয়ারটা আগে আসলো, পাওয়ারটা এক ঘর কমলো।
তার মানে কত হলো -3 t⁻⁻4 প্লাস 2 ইন্টু হাফ ইন্টু t⁻⁻হাফ। এই যে হাফ -1 করলে 2 গেল, তার মানে কত থাকলো, এটা হচ্ছে -3 ডিভাইডেড বাই t⁻⁻4 মানে হচ্ছে নিচে t⁻4 প্লাস এখানে 1 ডিভাইডেড বাই √t। ঠিক আছে, তার মানে এটা ভুল দিয়েছে, ঠিক দিতেই দিতে পারলো না, এটা ভুল দিয়ে দিয়েছে। সবই ঠিক, এক্সপ্রেশন গুলো ঠিক ছিল, এখানে মাইনাস আর প্লাসটা উল্টো দিয়ে দিয়েছে, এখানটা মাইনাস হবে আর এখানটা প্লাস হবে, উল্টো দেওয়া হয়েছে, তার মানে এটা মিথ্যা। তার মানে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। 1 সঠিক, 2 সঠিক নয়, তার মানে অপশন সি ইজ কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট। 1 সঠিক কিন্তু 2 সঠিক নয়। যে সঠিকই নয় তার আবার কারণ আর ফলাফল। ঠিক আছে, আর দুইটা যদি সঠিকও হতো তাতেও তোর 1 নম্বরের কারণ হতে পারতো না, কারণ 1 নম্বরের ডেরিভেটিভ হওয়ার জন্য 2 নম্বরের কোনো দায় নেই। দুটো ভিন্ন একটা অঙ্ক, এখানে একজন আরেকজনের উপর কোনোভাবেই মানে ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, তারপরে সে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপের একটা অঙ্ক দিয়েছে। কি বলেছে সেখানে, বলেছে প্রতিটি প্রশ্নের এ এবং বি বিবৃতি দেওয়া রয়েছে, এ এবং বি কোনটা কি তাদের মধ্যে সঠিক সম্পর্ক সেটা বার করতে বলেছে। অর্থাৎ এ আর বি প্রথমটাতে বলেছে পরস্পর বিরোধী, পরস্পর বিরোধী মানে হচ্ছে কন্ট্রাডিকশন, পরস্পর বিরোধী মানে হচ্ছে কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে কি, কন্ট্রাডিকশন মানে এ যে কথা বলবে বি তার উল্টো কথা বলবে। ঠিক আছে, মানে ধর এ বলছে তুই স্কুলে গেছিস, বি বলছে তুই স্কুলে যাসনি, এবার অ্যাট এ টাইম তো দুটো হতে পারে না, অ্যাট এ টাইম কখনোই দুটো হতে পারে না, তাহলে দুজনের মধ্যে একটা ক্র্যাশ করে যাবে। তো সেরকমই এ যা বলবে বি তার উল্টো বলবে, পরস্পর বিরোধী বলে সেটাকে। তারপর বলছে বি হলো বিবৃতি এর কারণ, বি হলো বিবৃতি এর কারণ, এ হলো সত্যি, বি মিথ্যা, এবং এ বি পরস্পর নির্ভরশীল নয়। দেখা যাক, দেখাই যাক এই বিবৃতিটা কি বলেছে। y ইকুয়ালস টু 2√x, তাহলে 1,2 বিন্দুতে অন্তর্কলজের মান, তাহলে ডিওয়াই ডিএক্স হয় কর, এটা মানে কত 2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে ডিওয়াই ডিএক্স করলে কত হবে, হাফ আগে আসবে, 2টা তো 2 এর মতো থাকবেই। ঠিক আছে, হাফ আসলো, এক্স টু দি পাওয়ার হাফ -1, তার মানে 2 গেল, তাহলে থাকলো কত বল, এক্স টু দি পাওয়ার -হাফ, মানে কত 1/√x, মাইনাসের জন্য 1 এবং হাফ জন্য রুট, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 1/√x। তাহলে 1,2 বিন্দুতে ডিওয়াই ডিএক্স কত হবে, 1,2 মানে হচ্ছে 1টা এক্স এর মান আর 2টা হচ্ছে ওয়াই এর মান, তাহলে সেক্ষেত্রে তার মানে কত হচ্ছে 1/√x, সেখানে এক্স এবং ওয়াই এর মানটা বসাতে হবে, ওয়াই বলে যেহেতু কিছু নেই, শুধু এক্স এর মানটা বসিয়ে দিলেই কাজ মিটে যাবে। তার মানে হচ্ছে 1/√1, তার মানে 1, আর প্রথমটা সঠিক, প্রথমটা সঠিক। ঠিক আছে, তারপরে বলেছে সেকেন্ড ডেটটা, অপশন বি, বি তে কি বলতে চাইছে, বলছে এক্স এর ভ্যালু দিয়েছে, ওয়াই এর ভ্যালু দিয়েছে, প্যারামেট্রিক ফর্মে দিয়েছে, এগুলোকে বলা হয় প্যারামেট্রিক সমীকরণ। যখন এক্স এবং ওয়াই উভয়কেই, এক্স এবং ওয়াই নিজেদের মধ্যে কোনো সম্পর্ক ডাইরেক্ট না দিয়ে কোনো কোনো প্যারামিটারের মাধ্যমে তাদেরকে প্রকাশ করা থাকে, তখন সেটাকে বলা হয় প্যারামেট্রিক সমীকরণ। এই প্যারামেট্রিক সমীকরণের অন্তর্কলজ সম্পর্কে আমরা ক্লাস 12 কিন্তু ডিটেলসে জানবো। তাহলে সেক্ষেত্রে এক্স কে আমাদের ডিএক্স ডিটি বার করতে হবে, সেটা কত হবে 2t, 3 এর ডেরিভেটিভ 0, আর ওয়াই দিয়েছে কত 2t+1, সেখান থেকে ডিওয়াই ডিটি বার করতে হবে, কত বেরোবে ডিওয়াই ডিটি, সেটা বেরোবে হচ্ছে 2t এর ডেরিভেটিভ হচ্ছে 1। ঠিক আছে, তার মানে আলটিমেটলি 2 বেরোলো, তাহলে দেয়ার ফোর অন্তর্কলজের মান চাইছে, তার মানে ডিওয়াই ডিএক্স, সেটা কত ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি মানে কত 2, ডিএক্স ডিটি মানে কত 2t, তার মানে 2 কেটে গিয়ে 1/t পড়ে থাকছে,
এবার আমাদের চাইছে হচ্ছে টি ইকুয়ালস টু 2 বিন্দুতে অন্তর্গলজের মান কত হবে, টি ইকুয়ালস টু 2 বিন্দুতে অন্তর্গলজের মান কত হবে। সুতরাং ডিওয়াই ডিএক্স at t equals to 2, তার মানে 1/t at t equals to 2, তার মানে কত 1/2 কত হবে, টি এর জায়গায় জাস্ট 2টা বসে গেল, তার মানে 1/2। তার মানে এখানে তাই তো দিয়েছে 1/2 তো দিয়েছে, তার মানে এটাও সত্যি, এটাও সত্য স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু কেউ কারোর পরস্পর বিরোধীও নয়, ডিপেন্ডেন্টও নয়, দুজনেই সত্যি নিজেদের নিজের দিক থেকে, কিন্তু কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তার মানে অপশন ডিটা হচ্ছে সঠিক, যে এ এবং বি পরস্পর নির্ভরশীল নয় কোনোভাবেই। একটা অঙ্কের জন্য আরেকটা অঙ্ক কিন্তু এটা করতে কি সেকেন্ডেরটা লেগেছে, কিংবা সেকেন্ডেরটা কি করতে কি ফার্স্ট অঙ্কের কোনো কনসেপ্ট লেগেছে? ফার্স্ট অঙ্কটা কি ডাইরেক্ট তার উপর ডিপেন্ডেন্ট, বা সেকেন্ডটা কি ফার্স্টের উপর ডিপেন্ডেন্ট? কিছুই নয়। তার মানে এটা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট দুটো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টস দেওয়া রয়েছে, এবং যারা নিজেরা নিজেরা নিজ নিজ দিক থেকে একদম সর্বত সত্য। ঠিক আছে, তার মানে তারা সত্য এবং কেউ কারোর উপর নির্ভর করছে না। তার মানে অপশন ডিটাই কারেক্ট করতে হবে আমাদের এখানে। ঠিক আছে, কেউ কারোর বিরোধিতাও করছে না, কেউ কারোর কারণ ফলাফলও হচ্ছে না, আবার যে মিথ্যা তাও নয়, দুজনেই সত্য স্টেটমেন্ট। তার মানে সঠিক অপশন কিন্তু আমাদের কাছে এখানে অবভিয়াসলি অপশন ডি, যে এ এবং বি উভয়ই সত্য এবং কেউ কারোর উপর নির্ভরশীল নয়, তাই তো। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেনটি। কি বলা হয়েছে সেখানে, এখানে দুটো বিবৃতি দিয়েছে, এবং কে সত্য কে মিথ্যা, নাকি দুটোই সত্য নাকি দুটোই মিথ্যা আমাদের বিচার করতে বলেছে। তার মধ্যে প্রথম যে ফাংশনটা দিয়েছে বিবৃতি 1-এ, সেটা দিয়েছে হচ্ছে y ইকুয়ালস টু 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে x ইকুয়ালস টু 4 বিন্দুতে পরিবর্তনের হার কত হবে, পরিবর্তনের হার মানে কত আগে বলা আছে, পরিবর্তনের হার মানে হচ্ছে dy dx, পরিবর্তনের হার মানে হচ্ছে dy dx। তাহলে dy dx কর এখান থেকে, তাহলে সেটা কত হবে 2, x এর ডেরিভেটিভ 1, মাইনাসটা মাইনাসের মধ্যে থাকলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তার মানে ডিওয়াই ডিএক্স সমান কত, এবার কি বলেছে x ইকুয়ালস টু 4 বিন্দুতে ডিওয়াই ডিএক্স কত হবে, তার মানে তার মানে ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে x ইকুয়ালস টু 2 বিন্দুতে, তাই তো। তাহলে সেখানে বসিয়ে দে, তাহলে -2 আসছে, কত এসে আছে -2। ও সরি, দাঁড়া 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 দাঁড়া, এটা তো x ইকুয়ালস টু 4 আছে। x ইকুয়ালস টু কত আছে, 4 আছে না, এটা হচ্ছে x ইকুয়াল টু 4 আছে, নট 2, x ইকুয়ালস টু 4। তাহলে তো একদম সঠিক দিয়েছে, একদম সঠিক দিয়েছে, খুব খেয়াল করে করতে হবে, আমার মতো আবার বেখেয়ালিতে করিস না, ঠিক আছে। একদমই আমার মতো বেখেয়ালিতে করতে হবে না, প্রত্যেকটা নিয়ম সময় প্রত্যেকটা মুহূর্তে ভীষণ খেয়াল করে করবি, কারণ আমি বেখেয়ালি করলে তোরা ধরতে পারবি, কিন্তু তোরা বেখেয়ালি করলে কিন্তু ডাইরেক্ট খাতায় গিয়ে ধরা পড়বে, ডাইরেক্ট নাম্বারে ধরা পড়বে রেজাল্টে, ঠিক আছে। তো 2 ইন্টু -3 ইকুয়ালস টু -6, x ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y বক্রের উপরিস্থিত 0,4 বিন্দুতে অবকলন সহগ কত হবে। তাহলে বিবৃতি দুইটায় x ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y, তাহলে সেখান থেকে dx dy বার কর, এখানে আর dy dx বার করাটা সম্ভব হবে না, সম্ভব হলেও কঠিন হয়ে যাবে। dx dy করলে কিন্তু তাড়াতাড়ি হবে, y এর রেসপেক্টে করলে তাড়াতাড়ি হবে, তার মানে কত হচ্ছে y স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2y মাইনাস 4y কে ডেরিভেটিভ করলে 4, তাই তো। y এর জন্য 1, যেহেতু y এর রেসপেক্টে করছি,
তার মানে কত হচ্ছে, ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2 কমন নিলে y-2। তাহলে অবকল সহগ মানে কিন্তু আমাদের ডিওয়াই ডিএক্স এর কথাই বলা হয় অ্যাকচুয়ালি। অবকল সহগ মানে কিন্তু ডিএক্স ডিওয়াই নয়। তাহলে ডিওয়াই ডিএক্স করলে উল্টে যাবে, এদিকটা উল্টালি মানে এদিকটা উল্টাবে, অর্থাৎ 1/2 ইন্টু y-2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার বলছে 0,4 বিন্দুতে কত হবে। 0,4 মানে হচ্ছে এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 4। তাহলে এখন এক্স এর ভ্যালু তো বসানোর জায়গা নেই এখানে, 2 ইন্টু y-2, তাহলে ওয়াই এর ভ্যালুটাই বসছে। এবং বসে কত হচ্ছে, মানে সত্যি না মিথ্যা। 1/4 দিয়েছে, তার মানে এটাও সত্যি। দুটো স্টেটমেন্টই সত্যি, বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট, উভয়ই কিন্তু সত্য। তাহলে আজকের ক্লাসে এতটাই থাক। আজকে কিন্তু ক্লাসটা ভীষণ ভাইটাল, পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা রিলেটেড বা লিনিয়ার যে প্রপার্টি ডেরিভেটিভের যে যোগ করে ডেরিভেটিভ করা কিংবা ডেরিভেটিভ করে যোগ করা দুটোই যে সেম, সেরকম টাইপের অঙ্ক করার জন্য কিন্তু আজকের ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সমস্ত টাইপের যা যা কোয়েশ্চেন এখানে ছিল প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমি সলভ করে দিলাম। ঠিক আছে, এবং ইচ অ্যান্ড এভরি প্রবলেম যেভাবে এই টপিকের উপর যেগুলো ছিল সমস্তটা আলাদা করে আমি শর্টিং করেছি, কারেক্ট করেছি, করে কিন্তু কমপ্লিট করে দিলাম। এবং শেখার সময় এইভাবেই শিখতে হবে, এইভাবে বুঝতে হবে, এইভাবেই জানতে হবে। এবং যা করাবো সেটা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিতে হবে, না দেখে প্র্যাকটিস করতে হবে, এবং পরীক্ষা ঠিক সেইভাবেই অ্যাপ্রোচ গুলো করে আসতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন তোরা পরীক্ষায় করতে পারবি, এবং ভালো নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না তোদের। ঠিক আছে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি আমার সাথে তাল রেখে চলিস, ভিডিওগুলো নিয়মিত ফলো করিস, যেভাবে করাচ্ছিস সেভাবে প্র্যাকটিস করিস, তাহলেই এনাফ। ঠিক আছে, আরো করাবো, আরো অনেক কিছু হবে, কিন্তু তার জন্য ভিডিওগুলো অবশ্যই ফলোতে রাখতে হবে, কারণ সমস্তটাই তোদের জন্য, আমার প্র্যাকটিস করার জন্য নয়। আমার প্র্যাকটিস করার সময় চলে গেছে, সম্পূর্ণটা তোদের জন্য, তাই তোদের অবশ্যই ভিডিওগুলো কিন্তু নিয়মিত দেখে যেতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কথা বলাচ্ছি না, আজকে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনায়। ততক্ষণের জন্য চল টাটা।